হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছে নাকি একটু জানাও? সবাই আমার কথা শুনতে পাচ্ছে নাকি একটু জানাও? সবাই একটু গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, দ্রুত যেন চলে আসে সবাই। আমি আজকে তোমাদের ১ ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? অনেকদিন গ্যাপ হয়ে গেল আমাদের টার্ম এক্সাম ছিল, ফার্স্ট টার্ম এক্সাম। এর কারণে তো স্বাভাবিকই ক্লাস নেওয়া সম্ভব না। সবাই আসতে থাকো, তোমরা একটু গ্রুপে জানিয়ে দাও যেন চলে আসে দ্রুত। একটু গ্রুপে জানিয়ে দাও। যারা আসছো তারা একটু আমাকে জানাও গত ক্লাসগুলো থেকে কি মনে আছে তোমাদের। একটা কোশ্চেন করি যে ফ্ল্যাট বোন কে তোমার স্কালের ক্ষেত্রে কি বলা হয়? ফ্ল্যাট বোনের যে ৩টা লেয়ার থাকে স্কালের ক্ষেত্রে সেই লেয়ারগুলোর নাম পাল্টে গিয়ে কি হয় একটু জানাও যারা আসছো, আর যারা আসেনি তাদেরকে একটু জানিয়ে দাও দ্রুত আসতে। ১৪ জন হয়েছে, আরো আসছো? আরো আসো, আরো লোক লাগবে। ৩০ জন হলে শুরু করে দিব। তোমরা জানাও যে ফ্ল্যাট বোন যেটা, তার তো আউটার টেবিল, ইনার টেবিল অ্যান্ড মিডিল ডিপ্লয় বোন থাকে। এটা কি সবার মনে আছে নাকি স্কালের ক্ষেত্রে? যারা আসছো তারা একটু কমেন্ট করে জানাও যে শোনা যাচ্ছে কিনা। আর ফ্ল্যাট বোন, তার থাকবে আউটার কম্প্যাক্ট বোন, ইনার কম্প্যাক্ট বোন এবং মিডিল স্পঞ্জি বোন। এটা স্কালের ক্ষেত্রে নামটা পাল্টে যাবে। কি নাম হবে? হ্যাঁ, মিডিল ডিপ্লয়ি, আউটার আর ইনার কি হবে তাহলে? স্পঞ্জি বোনের নাম হয়ে যাচ্ছে ডিপ্লয়ি, আর আউটার আর ইনার যে কম্প্যাক্ট বোন তার নাম কি হবে? এটা একটু বলো। স্টুডেন্ট কই তোমাদের? মাত্র ২২ জন, ৩ মিনিট হয়ে গেল। ৩০ জন কি হবে? হ্যাঁ, টেবিল, আউটার এন্ড ইনার টেবিল স্কালের ক্ষেত্রে তাহলে মোটামুটি মনে আছে। আরো দেখি লোকজন আসতে থাকুক, আর একটু ৫ মিনিটের বেশি দেরি করবো না, আর ১ মিনিট। ক্লাসিফিকেশনের কেন কিছু না বুঝে থাকলে একটু কমেন্ট করে জানাও। আগের দিন আমার সম্ভবত মনে পড়ে লং বোন, শর্ট বোন আর ফ্ল্যাট বোন পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমি ৩টা শেষ করে দিয়ে তোমাদের একটু আগাবো। আজকের মধ্যে দেখি বোনসটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তারপরে কার্টিলেজ আছে, জয়েন্ট আছে, ওগুলো ধরতে হবে। আর মনে হয় কেউ আসবে না নাকি? শুরু করে দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তোমাদের আগের ক্লাস পর্যন্ত ক্লাসিফিকেশন যে পড়িয়েছিলাম, প্রচুর বড় একটা ক্লাসিফিকেশন বোনসের। সেটার ক্ষেত্রে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনকে আমরা ৬টা ভাগে ভাগ করেছিলাম। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন ৬টার মধ্যে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোন, তারপরে আছে তোমার ইররেগুলার বোন, নিউমেটিক বোন, সিসাময়েড বোন। এই ৬টা। এর মধ্যে লং বোনকে আবার ২ ভাগে ভাগ করা যায়, টিপিক্যাল, অ্যাটিপিক্যাল।
তার মধ্যে আসছে হচ্ছে মিনিয়েচার লং বোন, আর একটা আছে হচ্ছে মডিফাইড লং বোন। এই দুটো তো আমরা জানলাম। তারপরে শর্ট বোন সম্পর্কে জানলাম, ফ্ল্যাট বোন সম্পর্কে জানলাম। এখন ইররেগুলারটা শুরু করে দিই, চলো। ইররেগুলার বোন, আচ্ছা ইররেগুলার বোন নামেই বোঝা যাচ্ছে যে এর কোনো রেগুলারিটি নাই। তাহলে এর যে ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, সিএইচ ক্যারেক্টারিস্টিক যদি বলি, তাহলে এক নম্বরেই হবে দে হ্যাভ নো ডেফিনিটিভ শেপ। তাহলে নো ডেফিনিটিভ শেপ, এই হলো এক নাম্বার। মানে তোমার যে নামের সাথে মিল রেখে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হবে হচ্ছে এদের মাল্টিপল প্রসেস থাকবে। প্রসেস জিনিসটা কি? প্রসেস মানে হচ্ছে কাটার মতো একটা জিনিস। ধরো যে এই যে গাছের একটা কাটা, এটাই হচ্ছে একটা গাছের প্রসেস। এই গাছ থেকে একটা ডাল এরকম তীক্ষ্ণভাবে বেরোয় আসছে, এটা হলো এই গাছের প্রসেস। তাহলে আমাদের মানুষের যে বোনস থাকে সেখানেও কিছু এরকম তীক্ষ্ণ তীক্ষ্ণ জিনিস বেরোয় আসবে, প্রোট্রুশন করবে, এইটাই হচ্ছে তোমার প্রসেস। তাহলে সেটা লিখে ফেলবো হ্যাভ মাল্টিপল প্রসেসেস, হ্যাভ মাল্টিপল প্রসেসেস। এই হলো তোমার দুইটা পয়েন্ট ইররেগুলার বোনের ক্ষেত্রে। আর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হবে হচ্ছে, দেখো এক্সাম্পল যদি লং বোন, শর্ট বোন আর হচ্ছে ফ্ল্যাট বোন, এই তিনটা মেইন বোন আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। মানে এগুলো হচ্ছে সচরাচর দেখা যায় কয়েকটা মানে কমন বোনের মধ্যে। আর বাকিগুলো যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে তোমার মোস্টলি ইররেগুলার। তাহলে যেমন উপর থেকে আসি, ইররেগুলার হচ্ছে স্কালের তোমার যে নিচের স্কাল প্লেট যে ক্যাপ আছে, আর একটা হচ্ছে স্কালের বেস আছে। স্কালের একটা এই যে ধরো হচ্ছে তোমার এটা স্কাল, এই স্কালের তো মানুষের যেমন ক্যাপ পরে, ওরকম উপরের পার্টটাকে আমরা ক্যাপ বলি আর নিচের পার্টটাকে বেস বলি। এই বেসের মধ্যে তোমার ফেসিয়াল বোন আছে, ক্রেনিয়াল বোনের মধ্যে তোমার 6-7টা বোন, 8টা বোন আছে মেইনলি। তার মধ্যে কিছু বোন তোমার এইখানেও চলে আসছে এই বেসের মধ্যে। তাহলে এক নাম্বার এক্সাম্পলের মধ্যে বলবো bones of the base of the skull. তারপরে 2 নাম্বার বোনের মধ্যে বলবো হচ্ছে ম্যান্ডিবল, তোমার একটু নিচেই তার ম্যান্ডিবল তো চেনই। এরপরে আর একটু পাশে যাই, গিয়ে দেখবো স্ক্যাপুলা, সেটাও হচ্ছে ইরেগুলার বোন, নিজস্ব কোনো শেপ নাই। তারপরে দেখো তোমার যে মেরুদণ্ড, ভার্টিব্রা, সব পুরা ভার্টিব্রাইটা হচ্ছে তোমার ইররেগুলার বোন দিয়ে তৈরি। এখন এখান থেকে একটা কোশ্চেন চলে আসে, দেখি তোমাদের মনে আছে কিনা। আমি সেই দিন ভার্টিব্রাকে আর একটা বোনসের টাইপের মধ্যে ফেলেছিলাম, সেই টাইপটা কি? আমি তোমাদের ভালো মতো ব্যাখ্যা করে বলে দিয়েছিলাম যে ভার্টিব্রা অ্যাজ আ হোল এক টাইপের বোন, কিন্তু ভার্টিব্রাল বডি অফ ভার্টিব্রা, সেইটাকে যদি আলাদাভাবে জিজ্ঞেস করে টিচার ম্যামরা, স্যার ম্যামরা, তাহলে তোমাদের কি বলতে হবে এটা একটু জানাও কমেন্ট করে। তারপরে আছে হিপ বোন। এই কয়টা হচ্ছে তোমাদের জানলেই হচ্ছে, এই কয়টা টাইপ হচ্ছে, এই কয়টা এক্সাম্পল আছে ইররেগুলার বোনের মধ্যে। তুমি একটু কমেন্ট করে ফেলো ভার্টিবার বডি কি টাইপের বোন। মডিফাইড লং বোন, ধন্যবাদ। মডিফাইড লং বোন তোমাদের সবই মনে আছে তাহলে, আলহামদুলিল্লাহ। আমরা নেক্সট বোনে যাই, এর থেকে আর বেশি কিছু পড়ার নাই ইররেগুলার বোনে। এরপরে হচ্ছে নিউমেটিক বোন। আচ্ছা নিউমেটিক বোনের জন্য আর একটা পৃষ্ঠা চেঞ্জ করি একটু, জায়গা নাই। নিউমেটিক বোন, এটা হচ্ছে ইনফিনিটি স্টার। যখন তোমাদের হেড এন্ড নেক পড়াবে তখন এই জিনিসটা ইনফিনিটি স্টার লাগবে, নিউমেটিক বোন। নিউমো মানে কি? নিউমো মানে আমি আগের দিন বলেছিলাম, মনে করে সবাই কমেন্টে জানিয়ে দাও নিউমো মানে কি। এটা আমার আগের থেকে বলা শেষ, তাহলেই বুঝে যাবা নিউমেটিক মানে কোন দিকে যেতে যাচ্ছি আমি। এদের ক্যারেক্টারিস্টিক্সে আসি। এক নাম্বার হবে হচ্ছে দে কন্টেইনস এয়ার ফিল্ড স্পেসেস। তাদের মধ্যে দেখবা যে এয়ার থাকবে, অবশ্যই এয়ার থাকতে হবে। এর জন্য এটাকে নিউমো বলা হচ্ছে। নিউমো মানে ব্রিদিং না, নিউমো মানে হচ্ছে এয়ার। নিউমো মানে এয়ার, তার কারণেই এরা হচ্ছে নিউমেটিক বোন। এবং কন্টেইন করছে কি? এয়ার ফিল্ড স্পেসেস। এদের মধ্যে কিছু গহ্বর থাকে বা ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটিটা তোমার
এয়ার দিয়ে পূর্ণ থাকে এবং তার লাইনিংটা হবে হচ্ছে মিউকাস মেমব্রেন লাইনিং, মানে হচ্ছে সিম্পল সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এটা আমি আর একটু ব্যাখ্যা করছি, দাঁড়াও এক সেকেন্ড। এটা হচ্ছে তাহলে প্রথমেই দে কন্টেইনস এয়ারফিল্ড স্পেসেস, তাই তো? এর কারণেই তাদের নাম হয়ে যাচ্ছে নিউমেটিক বোন। এখন এখান থেকে কোশ্চেন করে যে যে এয়ারফিল্ড স্পেস এটার নাম কি? এই যে এয়ারফিল্ড স্পেস যে বলছি, এদের একটা স্পেশাল নাম আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস। প্যারানেজাল এয়ার সাইনাস। এবং এরা কয়টা আছে, কতটা, নাম্বার কতগুলো, এটাও জিজ্ঞেস করবে তারপরে। তাহলে তোমরা বলবা এটা হচ্ছে মেইনলি চার টাইপের আছে। কত টাইপের আছে? 4 টাইপের আছে। এক নাম্বার হচ্ছে ফ্রন্টাল বোনে। ফ্রন্টাল বোন আমাদের বডিতে কিন্তু শুধুমাত্র একটার মধ্যে 2টা প্যারানাজাল এয়ার সাইনাস থাকছে। একটা বোনে 2টা। আচ্ছা আমি আর একটু এইদিকে দিই। একটার মধ্যে 2টো থাকছে, এটা বুঝতে এইভাবে লিখলাম যাতে একটু বুঝতে পারো যে একটার মধ্যে 2টো থাকছে। পরে আসছে হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা আমাদের বডিতে 2টা আছে, 2টার মধ্যে 2টা থাকছে, মানে হচ্ছে প্রত্যেকটাতে একটা। মোট এখানে লিখছে হচ্ছে মোট কয়টা আছে, মোট কয়টা প্যারানাজাল এয়ার সাইনাস আসছে। তাহলে 2টার মধ্যে একটা একটা করে 2টা, কনফিউশন যাতে না হয় মোট লিখে দিলাম। এরপরে আছে হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড বোনও আমার একটা বোন, একটা, কিন্তু আমার একটা বোনে 2টো প্যারানাজাল এয়ার সাইনাস। আর লাস্টলি এথময়েড বোন আছে। এই এথময়েড বোনটার ক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে আমাদের। এক পেজ খালি রাখার দরকার নেই, এক পেজ তো আমি খালি রাখিনি। এথময়েড বোনের ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো পাচ্ছি 3টা। এথময়েড বোনের 3টা ভাগে ভাগ করি আমরা, 3টা এয়ার সেলস আছে। আমরা একটু আগে এয়ার সাইনাস নিয়ে পড়ছিলাম। আর এয়ার সেল জিনিসটা কি? এয়ার সেল, এদের 3 ধরনের এয়ার সেলস আছে, মানে সরি 3টা এয়ার সাইনাস আছে এবং প্রত্যেক সাইনাসে কয়েকটা করে এয়ার সেল আছে। সাইনাস হচ্ছে বড় ক্যাভিটি, আর ছোট ক্যাভিটি হলো এয়ার সেল। এই জিনিসটা তো বুঝাই যাচ্ছে, সহজ জিনিস। তাহলে হচ্ছে অ্যান্টেরিয়র এথময়েড সাইনাস, ছোট করে লিখলাম। মিডিল এথময়েডাল সাইনাস, আর হচ্ছে পোস্টেরিয়র। 3টা সাইনাস আছে এবং প্রত্যেক সাইনাসে আমি বলেছি কি থাকবে, এয়ার সেল থাকবে ছোট ছোট করে। এই এয়ার সেলের সংখ্যাটাও জিজ্ঞেস করে, সংখ্যা কয়টা আছে। তোমার অ্যান্টেরিয়রে থাকবে হচ্ছে 11টা, 11 ইন নাম্বার, ছোট ছোট এয়ার সেল। ধরো যে এরকম একটা বড় এয়ার সেল, এয়ার ক্যাভিটি, তার মধ্যে এই যে বোনস গুলো এখান থেকে মধ্যে থেকে আসবে, এসে এরকম ভাগ ভাগ করে দিবে। তাহলে এই যে এরকম করে ছোট ছোট এয়ার সেলে পরিণত হবে তারা, ছোট ছোট এয়ার। তাহলে কি এগুলো হচ্ছে এয়ার সেল, আর পুরোটা হচ্ছে কি, পুরোটা হচ্ছে এয়ার সাইনাস। ক্লিয়ার কিনা এইটুকু? আমি সংখ্যাগুলো লিখে দিই। মিডিলে হচ্ছে থাকবে 1 থেকে 3টা, তারপরে পোস্টেরিয়র থাকবে 1 থেকে 7টা। এটা হচ্ছে তোমার এয়ার সেলের নাম্বার। আর এয়ার সাইনাসের নাম্বার কিন্তু 3টা। এয়ার সাইনাসের নাম্বার 3টা, এয়ার সেলসের নাম্বার ভাগ ভাগ করে 11, 1 থেকে 3, 1 থেকে 7। এইটুকু ক্লিয়ার কিনা, নাকি আর একটু ব্যাখ্যা করে বলতে হবে? একটু জানাও কমেন্টে। এইটুকু ক্লিয়ার কিনা, এটা একটু বুঝতে কষ্ট হতে পারে, যেহেতু এটা হেড এন্ড নেক যখন পড়বা তোমরা তখন লাগবে এটা। ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমি যেটা বলছিলাম, এয়ারফিল্ড স্পেস সম্পর্কে জানলাম যে এয়ারফিল্ড স্পেস গুলো কি, প্যারানাজাল এয়ার সাইনাস। কিন্তু এদের লাইনিং কি, মানে প্রত্যেকটা জিনিসই তো লাইনিং থাকে। আমাদের যে চামড়া আছে, স্কিন, তার উপরে দেখবা হচ্ছে একটা এপিথেলিয়াল লেয়ার থাকে। এপিথেলিয়ার মানে কি, অনেকগুলো সেল যারা হচ্ছে প্রোটেকটিভ কাজে
আমাদের আবরণ দিয়ে রাখবে তারা হচ্ছে এপিথেলিয়াল সেল, এরকম লাইন আকারে লাইন পরপর থাকে। এটা যেটা আঁকলাম এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এরকম আছে আর একটু যেটা চ্যাপ্টার কিছু শুয়ে শুয়ে থাকে, তাদেরকে বলবো স্কোয়ামাস। আর একটা আছে হচ্ছে এরকম কিউব কিউব আকারে থাকে, এরা হচ্ছে কিউবয়েডাল। এরকম 3 ধরনের মোট আমাদের এপিথেলিয়াল সেলের টাইপ আছে। এর মধ্যে কোনটা আমার এই এয়ার ফিল্ড স্পেস মানে প্যারানাজাল সাইনাসকে আবরণ দিয়ে রাখে, সেটা হচ্ছে এই কলামনার এপিথেলিয়াম। এই কলামনার এপিথেলিয়াম শুধু কলাম রেসপিরেটরি সিস্টেমের লাইনিং কি তখন বলে দিবা সিউটিস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াল সেল। এর কারণে আর তোমার প্যারানাজাল এয়ার সাইনাসের লাইনিংও সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে কি বুঝতে পারছো যে প্যারানাজাল এয়ার সাইনাস একটা রেসপিরেটরি সিস্টেমের পার্ট? এটা কিন্তু বোঝা যাচ্ছে, এখান থেকেই বোঝা যাচ্ছে। তাহলে কি সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। তাহলে আমাদের যে মিউকাস মেমব্রেন দিয়ে আবরণ থাকে প্যারানাজাল এয়ার সাইনাসের, সেটা লাইনিং কি সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, এই জিনিসটা আমি আবার রিপিট করছি যেহেতু অনেকেই বলেছে আগের জিনিসটাও বুঝিনি। আচ্ছা, একটা ছবি দেখাই তোমাদের। ছবি প্যারানাজাল এয়ার সাইনাস। এই ছবিটা দেখো। আমাদের এই যে স্কালের যে বোনগুলো আছে সেই বোনগুলোর মধ্যে ফাঁকা ফাঁকা স্থান থাকে, কিছু ক্যাভিটি বা গহ্বর থাকে। সেই গহ্বরটা থাকার কারণ কি? সেটা আমার এয়ার দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে, এটাই হচ্ছে কারণ। এয়ার দিয়ে পরিপূর্ণ করে রাখি, এর কারণে প্যারানেজাল এয়ার সাইনাস, নাকের পাশে এয়ারের জন্য গহ্বর, যদি একদম বাংলায় রূপান্তর করি এই কথাটাকে। এই যেমন একটা দেখতে পাচ্ছ ফ্রন্টাল, একদম উপরে লেখা আছে ফ্রন্টাল সাইনাস, নিচের মাঝখানে লেখা এথময়েড সাইনাস, তারপরে আরেকটা লেখা ম্যাক্সিলারি সাইনাস, আরেকটা দেখা যাচ্ছে না ওটা একটু মধ্যে থাকে, এই যে স্ফেনয়েড সাইনাস। এই 4টা সাইনাস আমাদের স্কাল বোনের মধ্যে থাকছে। এদের ফাংশন কি আমি পরে আসছি, কিন্তু থাকছে এবং এয়ার দিয়ে পরিপূর্ণ, এই পর্যন্ত তো বুঝলে। এবং তাদের মেমব্রেন, মেমব্রেনটা কি সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এই দেখো, এই যে তোমাদের দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে অনেকগুলো সেল দেখা যাচ্ছে, আবার নিচে দেখা যাচ্ছে 3 কোণা আরো ছোট সেল। সিউডো স্টেটিফাইড, সিউডো মানে হচ্ছে নকল, স্টেটিফাইড মানে হচ্ছে লেয়ার, লেয়ারে থাকে। তাহলে নকল লেয়ারে থাকে এমন ধরনের কলামনার এপিথেলিয়াম। কলামনার মানে হচ্ছে লম্বাটে, এপিথেলিয়াম মানে তো বলেইছি যে আমাদের যে আবরণ থাকে বাইরের দিক দিয়ে প্রোটেকশনের কারণে, সেটা হচ্ছে এপিথেলিয়াম। তাহলে এই আবরণ যেটা আছে সেটা হচ্ছে কলামনার টাইপের, এবং এরা বিভিন্ন লেয়ারে থাকে, কিন্তু লেয়ারটা হচ্ছে নকল। কারণ দেখতে পাচ্ছ সবাই কিন্তু মাটি থেকে আসছে। একদম যে নিচে নীল রঙের জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেন এটা না জানলেও হবে, এটা জানো যে এটা হচ্ছে মাটি। এই মাটির থেকে সবাই উঠে আসছে, সবাই উঠে আসার কারণে তাদেরকে আমরা কলামনার বলছি, কিন্তু এবং তারা লম্বাটে এর কারণে কলামনার বলছি। কিন্তু তারা দেখো কিছুটা, কেউ কেউ ছোট কেউ কেউ লম্বা, এর কারণে একটা তোমার কি নকল একটা লেয়ারের রূপ, তোমার রূপ দিচ্ছে। নকল একটা লেয়ার তৈরি হচ্ছে, নিচে কয়েকটা সেল উপরে কয়েকটা সেল, কিন্তু সবাই কিন্তু মাটির সাথে লাগানো। তাহলে লেয়ার হওয়ার কথা ছিল একটা, কিন্তু যেহেতু তারা এমন ভাবে বেরোয় আসছে এবং তাদের অ্যারেঞ্জমেন্ট এমন ভাবে, নিউক্লিয়াস গুলোর সাজানো এমন ভাবে যাতে দেখায় তারা বিভিন্ন লেয়ারে আছে, এর জন্য সিউডো স্ট্র্যাটিফাইড কারণ বিভিন্ন লেয়ারে আছে, কলামনার কারণ তারা হচ্ছে লম্বাটে, এবং এপিথেলিয়াম তো বলেছি যে আবরণ যারা দেয়। এইবার হচ্ছে ক্লিয়ার কিনা একটু বলো যে তাদের আবরণ কি এবং কয়টা আছে, কোথায় আছে। ছবি দিয়ে দেখিয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, নিউক্লিয়াস ইন ডিফারেন্ট লেয়ার, এর কারণ হচ্ছে সিউডো স্টেটিফাইড বলছে। ক্লিয়ার কিনা একটু বলো।
হ্যাঁ, ধন্যবাদ, ক্লিয়ার। আচ্ছা, এইগুলো হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস কয়টা আছে, তারপরে তাদের আবরণ কি বা হচ্ছে তাদের মেমব্রেন কি ধরনের। ডান। এখন হচ্ছে আর একটা জিজ্ঞেস করতে পেরেছে, এখন হচ্ছে অনার্স মার্কের কোশ্চেন। এটা হচ্ছে অনার্স মার্কের কোশ্চেন। কি কোশ্চেন? স্যার জিজ্ঞেস করলো যে বলো তো এয়ার সাইনাস কয়টা আছে, বললে এয়ার সাইনাস কয়টা আছে, 4টা আছে। তাদের সংখ্যা বললে, বললে যে 2 2 2 2। এরপরে তাদেরকে জিজ্ঞেস করলে, বললো যে এথময়েডে কয়টা, সেটাকে এয়ার সেল আকারে ভাগ করে বললে 11, 1 থেকে 3, 1 থেকে, তাও বললে। এখন কোশ্চেন কি, আর কি কোথাও আর কোনো এয়ার সাইনাস কি আছে? আর কোনো এয়ার সাইনাস কি কোনো বনে আছে আমার স্কালের মধ্যে? স্কাল ছাড়া তো আর থাকবে না স্বাভাবিক। তখন কোশ্চেন হবে হ্যাঁ আছে, সেটা হচ্ছে টেম্পোরাল বোনে। টেম্পোরাল বোনের একটা প্রসেস আছে। তোমরা কানের পিছনে দেখো, একটা কানের একদম পিছনে একটা শক্ত হাড়, কানের পিছনে একটা শক্ত বোন যেটা নিচের দিকে নেমে আসছে একদম কানের পিছনে, এটাকে বলি আমরা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস। ম্যাস্টয়েড প্রসেস। এই ম্যাস্টয়েড প্রসেসের মধ্যে তোমার কিছু সামান্য এয়ার সেল থাকে। তাহলে টেকনিক্যালি আমাদের টেম্পোরাল বোনও কিন্তু একটা নিউমেটিক বোন। কারণ আমরা কি করছি, নিউমেটিক বোন, কারণ এর মধ্যে এয়ার সেল আছে। টেম্পোরাল বোনের একটা পার্ট নাম ম্যাস্টয়েড প্রসেস, তার মধ্যেও এয়ার সেল থাকে, এর কারণে টেকনিক্যালি টেম্পোরাল বোনও নিউমেটিক বোন। তাহলে আমাদের নিউমেটিক বোন কয়টা? মেইনলি 4টা, ফ্রন্টাল, ম্যাক্সিলা, এসফেনয়েড, এথময়েড। আর যদি স্যার জিজ্ঞেস করে আর কি, তখন যাবা টেম্পোরাল বোনে, তার আগে কিন্তু যাবে না কোনোভাবেই। এই গেল 1 নম্বর পয়েন্ট। এখন এইটা ক্লিয়ার হলে সবই ক্লিয়ার, এরপরের গুলো তোমরা বুঝে যাবা। যেহেতু আমরা বললাম নিউমেটিক মানে নিউমো মানে এয়ার, এবং এদের মধ্যে কিছু গহ্বর থাকে, সেটার মধ্যে এয়ার থাকে, এবং তাদের মিউকাস মেমব্রেন দিয়ে আবৃত থাকে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, মিউকাস মেমব্রেন দিয়ে আবৃত থাকে, এবং মিউকাস মেমব্রেনের যে লেয়ারটা মানে এপিথেলিয়াল যে লেয়ারটা, সেই লেয়ারটা হচ্ছে সিউডোস্টিটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। ক্লিয়ার। এরপরে চলে যাব হচ্ছে এক্সাম্পল, বলে দিয়েছি এক্সাম্পল হচ্ছে এগুলোই কিন্তু এক্সাম্পল। এক্সাম্পল বলে দিয়েছি। এখন হচ্ছে সব বোনসের, আমার কোনো বোনসের ফাংশন জানা লাগেনি, কিন্তু এই বোনসের জন্য ফাংশন হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ফাংশন গুলো একটু জেনে আসি। কেন থাকা লাগছে, আমাদের কোশ্চেন হচ্ছে না যে এতক্ষণ যে কেন একটা বোনসের মধ্যে থেকে খালি হয়ে আমার এয়ার থাকবে। আচ্ছা কেন আচ্ছা তোমাদের একটা জিনিস বলি, যে তোমার তো বোন যখন তৈরি হয় তখন তো কোনো ফাঁকা জায়গা থাকে না। এই যে ধরো যে এটা একটা বক্স, এই বক্সটা হচ্ছে একটা বোন, পুরোটা হচ্ছে তোমার বোনস ম্যাটেরিয়াল কি থাকে, ক্যালসিয়াম সেল দিয়ে ভরা, কিন্তু হঠাৎ করে মাঝখান দিয়ে একটু গহ্বর তৈরি হয়ে গেল, বিষয়টা কেমন না? কিভাবে হয় এই জিনিসটা, কিভাবে হয় এই জিনিসটা? আমাদের যখন দাঁত ওঠা শুরু হয়, ঠিক তখন আমাদের এখান থেকে একটা সেল আছে, তোমরা সবাই জানো, অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট কি করবে? বোনগুলোকে অ্যাবজর্পশন করে নিবে। তার কাজই বোনস অ্যাবজর্পশন করা বা রিমলিডিং এ সাহায্য করা। বোনসের যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলোকে সে খেয়ে ফেলবে, খেয়ে ফেলার কারণে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, সেইখানে গিয়ে এয়ার এসে জমা হবে। এইভাবে তোমার তৈরি হয়, আগে কিন্তু থাকে না। আমাদের জন্মের সময় কিন্তু এইভাবে থাকে না তোমার এয়ার ফিল্ড স্পেস গুলো, আমাদের আস্তে আস্তে বড় হওয়ার সময় এগুলো তৈরি হয়, মেইনলি ডেন্টেশনের সময়। আচ্ছা এবার ফাংশনে আসি। প্রথম ফাংশনই হবে, এটা হচ্ছে রিডিউস দ্য ওয়েট অফ দ্য স্কাল। এটাই হচ্ছে মেইন ফাংশন, এক কথা যদি বলি এটাই মেইন ফাংশন। তোমার স্কালের যে এত ভর, তোমার ব্রেইনের কত 1.5 কেজি বা 1.3 কেজিও বলে কোনো জায়গায়, এই এত ভারী একটা বস্তুকে কি করছে, এত ভারী একটা অর্গানকে মাত্র 50 গ্রামের ফিল দিচ্ছে, কে দিচ্ছে? সিএসএফ। এবং সেটা কার মধ্যে অবস্থিত, সেটাকে আবরণ দিয়ে রেখেছে কে? স্কাল। তাকেও তো আমার ওজন কমাতে হবে, তাকে ওজন কমানোর জন্য আমার চলে আসছে হচ্ছে এই নিউমেটিক বনগুলো। তাহলে কি, লাইটেন দ্য ওয়েট অফ দ্য স্কাল। এই হলো 1 নম্বর ইম্পর্টেন্স। তারপরে 2 নম্বরে আসি, ইট অ্যাড রেজোনেন্স টু দ্য ভয়েস। মানে এটা তো ব্যাখ্যা করা লাগছে না, তোমরা তো ফিজিক্স পড়ে আসছো, যে তোমাদের যে শব্দটা আসছে এটা রেজোনেন্স, একটা ফাঁকা জায়গায় আছে, এর কারণে রেজোনেন্স হচ্ছে, অনুনাদ হচ্ছে। এই অ্যাড রেজোনেন্স টু দ্য ভয়েস।
তারপরে 3 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং ফাংশন। এয়ার কন্ডিশনিং কি, আমাদের যে এয়ারটা আমরা যখন নিঃশ্বাস নিই তখন সেটা কি বাইরের ধরো যে টেম্পারেচার বেশি থাকতে পারে কম থাকতে পারে, বিশেষ করে শীতের সময় টেম্পারেচার যখন কম থাকে সেটা তো ডাইরেক্ট সেটা রেসপিরেটরি ট্র্যাক দিয়ে যেতে পারে না, রেসপিরেটরি যে ট্র্যাকটা আছে যে পথটা আছে সেটা দিয়ে যাওয়া যাবে না, একটু টেম্পারেচারটা আমার সহনশীল মাত্রায় নিয়ে আসতে হবে, তখনই এর ফাংশনটা চলে আসে। তার মধ্যে আগের থেকে মিউকাস থাকে, কিছু কিছু পরিমাণ আগের থেকে স্টোর করা এয়ার থাকে, তখন নতুন এয়ারটা গিয়ে একটু সার্কুলেশন হয়, একটু মিক্সিং হয়ে টেম্পারেচারটা একটু বাড়িয়ে নেয়, প্লাস হচ্ছে হিউমিডিফাই করে, মানে কিছু পরিমাণ ওয়াটার যোগ করে দেয়, কিছু পরিমাণ ভ্যাপর যোগ করে দেয়, এর কারণে সেটা হচ্ছে হিউমিড হয়ে যায় এয়ারটা। এটাই হচ্ছে এটা হচ্ছে আরেকটা মেইন ফাংশন, যে এয়ার কন্ডিশনিং ফাংশন। আর একটু বড় করে যদি লিখি, ইট এয়ার কন্ডিশনিং বাই অ্যাডিং হিউমিডিটি অ্যান্ড টেম্পারেচার টু দ্য ইন্সপায়ার্ড এয়ার, এই জিনিসটা লিখবা। এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এরপরের ফাংশনে চলে যাই, যে হচ্ছে প্রোটেকশন অফ রেসপিরেটরি সিস্টেম। বোঝা যাচ্ছে যে রেসপিরেটরি সিস্টেম মেইনলি কি কার্টিলেজ দিয়ে তৈরি, আর হচ্ছে তোমার প্যারেনকাইমা এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি হয় মধ্যের দিকে গিয়ে, মানে লাংস জিনিসটা। তা এর একটা প্রোটেকশন লাগবে বাইরের দিক থেকে, সেই প্রোটেকশনটাই দেয় হচ্ছে বোনস, মানে হচ্ছে নিউমেটিক বোনস। তাহলে হচ্ছে প্রোটেকশন অফ রেসপিরেটরি সিস্টেম। তারপরে যে ফাংশনটা সেটা হচ্ছে তোমার, আমি তো একটু আগেই বলেছিলাম এটা যখন ডেভেলপমেন্ট হয় কোন সময়, যখন হচ্ছে দাঁত উঠার সময়, কারণ দাঁত উঠাকে হেল্প করতে হবে, দাঁত উঠার ইংলিশ নাম হচ্ছে ডেন্টেশন। তাহলে এটা কি, এও হেল্প করে, হচ্ছে হেল্পস ইন ডেন্টেশন, দাঁত উঠতে সাহায্য করে, যখন নিজের রিঅ্যাবজর্পশন হয়ে যাবে তখন দাঁত উঠার একটা জায়গা পাবে, নয়তো এত মানে তোমার ফাঁকা যদি না থাকতো তাহলে এখানে একটু তোমার কি বনি ম্যাটেরিয়াল থেকে ফাঁকা ম্যাটেরিয়ালের উপর দাঁত উঠতে সহজ হবে না। এটার যেমন ম্যাক্সিলার নিচেই কিন্তু দাঁত ওঠে, এটা ভেবে দেখো, সহজ বিষয়। হেল্পস ইন ডেন্টেশন, তারপরে হেল্পস ইন ডেভেলপমেন্ট অফ ক্রেনিও ফেশিয়াল রিজন, আমাদের যে ক্রেনিয়াম মানে হচ্ছে স্কালের যে উপরের অংশটুকু, এটাকে আমরা বলি ক্রেনিয়াম, আর ফেশিয়াল বোন হচ্ছে ফেস, স্বাভাবিক। তাহলে এই দুইটা অংশের ডেভেলপমেন্টেই এ সাহায্য করছে, কিন্তু যখন রিঅ্যাবজর্পশন হয়ে যায় তখন একটু ফুলে যায়। দেখো আমাদের যে ফ্রন্টাল এয়ার সাইনাসটা, এই এয়ার সাইনাসটা কিন্তু প্রথম দিকে কোনো ধরনের সাইনাস থাকে না, বললাম যে বনি ম্যাটেরিয়াল থাকে, যখন এটা রিঅ্যাবজর্পশন করে নেয় অস্টিওক্লাস্ট, তখন এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এবং মাঝখানে একটা সেপ্টা থাকে, বনি সেপ্টা থাকে, এর কারণে কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা বনে দুটো এয়ার সাইনাস, ফ্রন্টালের মধ্যে দুটো ফ্রন্টাল প্যারানাজাল এয়ার সাইনাস, এর কারণে একটু সামনের দিকটা একটু ফুলে আসছে, এই জিনিসটা হচ্ছে গ্ল্যাবেলা। আমাদের সামনের জিনিসটা যে ফুলে আছে দেখো, নাকের উপরে যেই পার্টটুকু ফুলে থাকে একদম, মনে হচ্ছে যে একটা উঁচু একটা বোন, এই উঁচু জিনিসটাকে বলি হচ্ছে আমরা গ্ল্যাবেলা। এই গ্ল্যাবেলাতে মানুষ টিপ করে। তাহলে তোমরা এখন ডাক্তারের দিকে যাচ্ছ, ডাক্তারি পড়বা, তোমরা বলবা যে টিপ কপালে পড়ে না, টিপ পড়ে কোথায়, গ্ল্যাবেলাতে। গ্ল্যাবেলা, গ্ল্যাবেলাতে মানুষ টিপ পড়ে। তাহলে কি বলতে চাচ্ছিলাম, যে হেল্পস ইন ডেভেলপমেন্ট অফ ক্রেনিওফেশিয়াল রিজন, হেল্পস ইন আচ্ছা, রেজোনেন্স কিভাবে অ্যাড করে তোমরা ভেবে দেখো, এটা হচ্ছে মেকানিজমটা এখন ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, তুমি ওই ভেবে দেখো একটা গিটারের মধ্যে যখন মধ্যের দিকে কেন ফাঁকা থাকে না, গিটারের বক্সের মধ্যে কেন ফাঁকা থাকে, যাতে হচ্ছে তোমার নয়েজটা সে বাড়ি খেয়ে তোমার বেড়ে যায় নয়েজটা, এর কারণে একই মেকানিজম, তোমার ফাঁকা জায়গা থাকলে ওখানে রেজোনেন্স হবে। আর ফাইনাল একটা ইম্পর্টেন্স, সেটাও হচ্ছে খুবই, এখানে আমি তিনটা জিনিসকে বলেছি খুবই ইম্পর্টেন্ট, এইটা, এটা আর এইটা হবে।
এখানে হচ্ছে যদি ইনফেকশন হয় আমার প্যারানাইজাল এয়ার সাইনাসে, তাকে কি বলা হবে? তাকে বলা হবে সাইনোসাইটিস। ঠিক আছে, তাহলে বলবো হচ্ছে ডিউ টু ইনফেকশন সাইনোসাইটিস ডেভেলপস হেয়ার। তাহলে পোটেনশিয়াল সাইট ফর ইনফেকশন, আর ডিউ টু ইনফেকশন কি ডেভেলপ হয়? সাইনোসাইটিস। সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনোসাইটিসের নামটা তোমরা শুনে থাকবে, এটা খুবই কমন, সবারই হয়। এই গেল হচ্ছে নিউমেটিক বোন। নিউমেটিক বোন খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো পড়বা। নেক্সট বোনে আমরা আসি। নিউমেটিক বোন ক্লিয়ার কিনা? কোনো কিছু বুঝতে হলে আবার বলো। নিউমেটিক বোনটা ক্লিয়ার কিনা? মামস তোমার সাইনোসাইটিস না। মামস জিনিসটা কি? আমাদের তোমরা তো অবশ্যই পড়েছো, প্যারোটিড গ্ল্যান্ড থাকে চুয়ালের পাশে, প্যারোটিড গ্ল্যান্ড থাকে না চুয়ালের পাশে। এই প্যারোটিড গ্ল্যান্ডটা যদি ইনফেকশন হয় তখন তাকে আমরা বলি, ইনফেকশন বা ইনফ্ল্যামেশন হয় তখন আমরা তাকে মামস বলি। তার আগে কিন্তু মামস বলি না, অন্য কিছু মামস না। আচ্ছা ক্লিয়ার। তাহলে আমরা নেক্সট বোনে যাই, সেটা হচ্ছে লাস্ট বোন, সিসাময়েড বোন। সিসাময়েড বোন এটাও হাইলি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে আগে আমরা জানছিলাম নিউমো, এখানে যেমন হচ্ছে সিসা, সিসাম, এই পার্টটুকু সিসামি, SESAME। এই সিসামি জিনিসটা হচ্ছে একটা অ্যারাবিক অরিজিনের ওয়ার্ড এবং এর মানে হচ্ছে সিড, বীজ। মানে হচ্ছে তোমার বীজ কেন বলছে? এই বোনসদের স্পেশালিটি হচ্ছে এরা টেন্ডনের মধ্যে ডেভেলপ করে। আমাদের যে আচ্ছা তোমরা বলো, কমেন্টে লেখো টেন্ডন কাকে কাকে জয়েন্ট করে, লিগামেন্ট কাকে কাকে জয়েন্ট করে, লিখে পাঠাও। টেন্ডনের মধ্যে এরা ডেভেলপ হয়। একটা প্রথম দিকে এটা ধরো যে একটা টেন্ডন, টেন্ডনে ফ্রিকশন হচ্ছে বারবার। একটা এক্সাম্পল দিই তাহলে সুবিধা হয়। তোমার ছোট বাচ্চা যখন হাঁটা চলা শুরু করে হামাগুড়ি দিয়ে, তখন কি হচ্ছে? আমার হাঁটুতে একটা প্রেসার পড়ে, হাঁটুতে প্রেসার পড়ছে। ওদের কিন্তু প্যাটেলা থাকে না, আমি কিন্তু প্যাটেলার কথা বলছি। সিসাময়েড বোন একটা বড় এক্সাম্পল হচ্ছে প্যাটেলা। প্যাটেলা তাদের থাকে না, তারা হচ্ছে যখন হামাগুড়ি দিয়ে চলাফেরা করে তখন ওই হাঁটুর ওইখানে তাদের ফ্রিকশন হয়, মানে প্রেসার পড়ছে। এই প্রেসার পড়ার কারণে ওদের যে টেন্ডন থাকে, সেই টেন্ডনের মধ্যে ফ্রিকশনের কারণে ফাইব্রোব্লাস্ট নামের একটা সেল থাকে। ধরো এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই ফাইব্রোব্লাস্ট নামের এই সেলটা কি হয়? রূপান্তরিত হয়ে যায় হচ্ছে আমার অস্টিওস ব্লাস্টে, অস্টিওব্লাস্টে। ফাইব্রোব্লাস্ট রূপান্তরিত হয়ে যায় অস্টিওব্লাস্ট। ট্রিগার কি? ট্রিগার বা স্টিমুলাই যাই বলি, স্টিমুলাই হচ্ছে ফ্রিকশন। তাহলে ফ্রিকশনের কারণে বাচ্চা যখন হামাগুড়ি দিচ্ছে তখন তার টেন্ডনের মধ্যে একটা যে সেলগুলো থাকে, টেন্ডনের সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট। যে কোনো কানেকটিভ টিস্যু সেলই হচ্ছে ফাইব্রোব্লাস্ট। এই কানেকটিভ, যেহেতু টেন্ডন একটা কানেকটিভ টিস্যু, টেন্ডন হচ্ছে কানেকটিভ টিস্যু, সিটি লিখে রাখলাম। এর কারণে তাদের মধ্যে কি থাকবে? ফাইব্রোব্লাস্ট থাকবে। এই ফাইব্রোব্লাস্ট গুলো স্টিমুলাই পাচ্ছে ফ্রিকশন, বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, ফ্রিকশন হচ্ছে, এর কারণে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাদের তো বাঁচতে হবে, তাদেরও তো এত চাপ নিতে পারছে না ফাইব্রোব্লাস্ট। তখন কি বললো, ভাই আমি চেঞ্জ হয়ে নতুন মানুষকে দিয়ে যাচ্ছি, এ আপনার এর পরের বছর থেকে দেখবে। তার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। এবং অস্টিওব্লাস্ট কি? বোন সেল। তাহলে টেন্ডনই হঠাৎ করে টেন্ডনের থেকে শক্ত হওয়া শুরু হলো, আস্তে 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 টেন্ডনের মধ্যে একটা বোন তৈরি হলো, মানে একটা বীজ থেকে একটা বোন তৈরি হলো, বীজের মতো। এর কারণে আমরা কি বলছি? সিসাময়েড বোন। এর কারণেই এর নাম হয়ে গেছে সিসাময়েড বোন। ক্লিয়ার নাকি? আচ্ছা, টেন্ডন, মাসেল এবং হ্যাঁ ঠিক আছে, বোনস আর বোনসে জয়েন্ট করবে লিগামেন্ট, টেন্ডন করবে মাসেল আর বোনের মধ্যে। সবাই জানো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা এবার বলো। এটা খুবই বুঝার একটা বিষয় যে সিসাময়েড বোন কেন বলা হচ্ছে এবং সিসাময়েড বোনের তৈরির প্রসেসটা কিভাবে সৃষ্টি হলো। যে প্রথমে বাচ্চার কিছু থাকবে না, ওখানে টেন্ডনই ছিল, হঠাৎ করে তার হামাগুড়ি দেওয়া শুরু করলো বা কোনো ধরনের স্টিমুলাই হলো কিসের?
ফ্রিকশনের কারণে দেখা যাচ্ছে কি সেই ফাইব্রোব্লাস্ট যে সেলগুলো ছিল সেই সেলগুলো রূপান্তরিত হয়ে যাচ্ছে অস্টিওব্লাস্টে। আচ্ছা, ক্লিয়ার। এরপরে তাহলে কি জানবো? ক্যারেক্টারিস্টিক্স জানবো। এখানে আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো লিখবো সেগুলো একদম ইনফিনিটি স্টার। আগের বারের ফাংশন ছিল ইম্পর্টেন্ট, এখানের ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই চলে আসবে হচ্ছে ডিভয়েড, সরি, সিসাময়েড ইন শেপ। সিসাময়েড কি? সিডের মতো দেখতে, এর জন্য হচ্ছে সিসেমি শেপড। সিডের মতো দেখতে, সিডের মতো ডেভেলপমেন্ট হয়, এর কারণে সিসেমি শেপ। এরপরে হচ্ছে তোমার ডেভেলপস ইন টেন্ডন অফ মাসেলস ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশনের কারণে টেন্ডনের মধ্যে এরা ডেভেলপ হচ্ছে, এটা জানতে হবে। ডেভেলপস ইন টেন্ডন অফ মাসেলস ডিউ টু কি? ডিউ টু ফ্রিকশন। একটু আগে এটা কিন্তু বুঝিয়ে দিয়েছে, আর বুঝাবো না এটা। ডিউ টু ফ্রিকশন। এবং ফ্রিকশন কার উপর পড়ছে? ফাইব্রোব্লাস্টের উপর পড়ছে। ফাইব্রোব্লাস্ট সেলগুলো ফ্রিকশনের কারণে রূপান্তরিত হয়ে যাচ্ছে অস্টিওব্লাস্টে। এটাই হচ্ছে মেইন তোমার কনসেপ্ট। তারপরে এরা হচ্ছে কি হামাগুড়ি কখন দেয়? বাচ্চা জন্মানোর পরেই তো দিবে অবশ্যই। তাহলে হচ্ছে অসিফাই আফটার বার্থ। অসিফাই তো আমি অসিফিকেশন তো আগে শিখিয়ে ফেলেছি। অসিফিকেশন আগে শিখে ফেলেছি, ওটা তো বুঝতে পারছো মানে কি। রূপান্তরিত হচ্ছে সেল, ফর্মেশন অফ বোন ইজ কল্ড অসিফিকেশন, দ্য প্রসেস অফ ফর্মেশন অফ বোন। তাহলে এখানে যেটা হচ্ছে অসিফাই আফটার বার্থ। জন্মের আগে এরা হয় না, জন্মের পরেই সাধারণত আমরা দেখতে পারি। একটা এক্সাম্পল তো বলেছি যে প্যাটেলা। তোমরা কি আর কয়েকটা এক্সাম্পল দিতে পারবে নাকি? কেউ কমেন্টে লেখো, আমি তো একটু পরে দিয়ে দিব, দেখি তোমাদের আগের থেকে জ্ঞান আছে নাকি এ সম্পর্কে, যে আমাদের বডিতে আর কোথায় আর মানে কোন কোন সিসাময়েড বোন আছে, নামগুলো একটু লেখো দেখি কেউ পারো নাকি। যেমন প্যাটেলা। প্যাটেলা কি হচ্ছে? প্যাটেলা হয় হচ্ছে 3 থেকে 6 বছর বাচ্চাদের ডেভেলপ হওয়া শুরু হয়। এবং আর একটা বোনসের নাম পিসি ফর্ম, এটাও সিসাময়েড বোন। এটা হয় হচ্ছে 12 বছর বয়সে। তাহলে 1 2 3 তিনটা পয়েন্ট গুলো। 4 নম্বর পয়েন্ট হাইলি ইম্পর্টেন্ট, এরা হচ্ছে কোনো ধরনের পেরিয়াস্টিয়াম থাকবে না। হ্যাঁ, পিসি ফর্ম লিখে ফেলেছে, ধন্যবাদ, আগে আমি লিখে ফেলেছি, থ্যাংক ইউ। আচ্ছা, এদের কোনো ধরনের পেরিওস্টিয়াম থাকবে না। আমরা জানি যে আবরণ, বোনসের আবরণ কি? পেরিওস্টিয়াম। সব বোনসেরই পেরিওস্টিয়াম থাকবে এক্সেপ্ট ফর সিসাময়েড বোন। আর কোথায় থাকবে না? আর থাকবে না হচ্ছে আর্টিকুলার সারফেসে। এটা আমি একটু পরেই আসছি। দুটো জায়গায় থাকে না পেরিওস্টিয়াম, একটা হচ্ছে সিসাময়েড বোন আর একটা হচ্ছে আর্টিকুলার সারফেসে। তাহলে আমরা পড়ছি সিসাময়েড বোন নিয়ে, তাহলে এটা কি লিখবো? ডিভয়েড অফ পেরিওস্টিয়াম। ডিভয়েড অফ পেরিওস্টিয়াম। আর একটা জিনিস নাই, হ্যাবারশিয়ান সিস্টেম। হ্যাবারশিয়ান সিস্টেম সবাই জানো, আমি এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা দিতে চাই না। ডিভয়েড অফ হ্যাবারশিয়ান সিস্টেম, এবার তো বড় হাতের হবে অবশ্যই। হ্যাবারশিয়ান সিস্টেম। আর একটা জিনিস থেকে সে ডিভয়েড অফ, 3টা জিনিস থেকে ডিভয়েড, বঞ্চিত করা হচ্ছে তাকে। মেডুলারি ক্যাভিটি। মেডুলারি ক্যাভিটি অনলি ইন লং বোনেই পাওয়া যাবে, তাহলে এটা তো স্বাভাবিক, এর কাছে কোনো মেডুলারি ক্যাভিটি থাকবে না। এই 3টার থেকে ডিভয়েড তারা, তাহলে 3টা জিনিস ডিভয়েড। অসিফাইও আগে হচ্ছে না জন্মের, পরে হচ্ছে, তাহলে ডিভয়েড অফ অসিফিকেশন বিফোর বার্থ বলা যায়। আর হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে টেন্ডনে। ডিভয়েড অফ, এটাকে বলবো হচ্ছে ডিভয়েড অফ ডেভেলপমেন্ট ফ্রম কার্টিলেজ। আমরা জানি যে কার্টিলেজ থেকে হয়ে থাকে, বা হচ্ছে মেসেনকাইমাল সেল থেকে হয়ে থাকে, ওখান থেকেও সে ডিভয়েড হচ্ছে। দেখো একে কত কষ্ট দেওয়া হচ্ছে, সব জায়গা থেকে ডিভয়েড। আর শেপ হচ্ছে সিসামি শেপ। ডান। এই হলো ক্যারেক্টারিস্টিক্স। এবং এখন চলে আসবো হচ্ছে এক্সাম্পলে। আচ্ছা, এদের একটা ফাংশন যদি বলে, বেশি ইম্পর্টেন্ট না, তাও আমি লিখি। এদের একটা ফাংশন জেনে রাখা ভালো, সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ পুলি। মাসেলের মুভমেন্টের জন্য পুলি হিসেবে কাজ করে। এটার ফাংশনও তোমরা জানো, ওই যে মনে নেই পুলি লিভারের যে একটা অধ্যায় ছিল, সপ্তম অধ্যায় সম্ভবত, ওখানে ভালো মতোই তো জেনে আসছো। পুলি হিসেবে কাজ করে কে?
সিসাময়েড বোন। এখন আমি আসি এক্সাম্পলে, যেটা হচ্ছে আরো ইনফিনিট স্টার, ডবল ডবল ইনফিনিট স্টার। এক্সাম্পল, প্রথমেই বলবা কি প্যাটেলা, 1 নাম্বার প্যাটেলা, 2 নাম্বার পিসিফর্ম, এই দুটো বলে বসে থাকবা। এরপরে স্যার যদি জিজ্ঞেস করে আর কি কি বোনস সিসাময়েড, তখন নেক্সট বোনগুলোর নাম বলা শুরু করবা। ফ্যাবেলা, আচ্ছা এই দুটো হচ্ছে আমাদের নর্মাল বোনস ইন বডির অংশ, নর্মাল বোন। 206টা বোনের মধ্যে এদেরকে রাখি, কিন্তু পরের গুলো যেগুলো বলছি এগুলো 206টা বোনের মধ্যে আমরা রাখি না। এগুলো হচ্ছে হতেও পারে নাও হতে পারে, এর কারণে রাখি না। একটা হচ্ছে ফ্যাবেলা, ফ্যাবেলা, সায়ামেলা, পুলি, পুলি লিভার পুলি তোমরা পড়ে আসছো তো সম্ভবত, আমরা যত মনে পড়ে, পুলি দিয়ে টান দেয় তোমার, হচ্ছে লিভার হচ্ছে একটা রড টাইপের জিনিস থাকে, সেটা একটা পুলির মধ্যে বসানো থাকে, এই যে এরকম তোমার এরকম থাকে। তারপরে এই যে পুলির অঙ্ক, এখানে তোমার ইট বাঁধা থাকে, এখানে ইট বাঁধা থাকে, টান দেয়, এটা হচ্ছে তোমার ঘোরে, এটাই তো পুলি। আর লিভার তো হচ্ছে রড বা হচ্ছে কাঠ, যেটা লিভার হিসেবে কাজ করে। এই হচ্ছে সায়ামেলা। এরপরে বলবা হচ্ছে রাইডার্স বোন, রাইডার্স বোন। এরপরে আছে হচ্ছে হ্যালাক্স সিসাময়েড। হ্যালাক্স মানে হচ্ছে বুড়ো আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুলের নাম, ইংলিশ নাম হচ্ছে হ্যালাক্স। আর আরেকটার কোনো নাম নাই, সেটা হচ্ছে পরে বলছি, আমরা যেটা জানবো এখন। এইগুলো হচ্ছে এক্সাম্পল, কিন্তু কোন মাসেলে, আমরা কি বলেছি যে একটা যে কোনো একটা মাসেলের টেন্ডনে ডেভেলপ হবে, তাই তো? মাসেলের টেন্ডনে যদি ডেভেলপ হতে হয় তাহলে তার মাসেলগুলোর নাম জানতে হবে। প্যাটেলা, তো এই হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। নামগুলো এখন মনে রাখো, মুখস্থ করে রাখো, যাই করো, এখানে এটা একটু বেশি ডিপে যাওয়ার দরকার নেই। নামগুলো যখন তোমার সিস্টেম ওয়াইজ যখন আমি পড়াবো, তখন হচ্ছে ঠিকই মনে পড়ে যাবে। এখন শুধু একবার দেখে রাখো যে এদের কি। কোয়াড্রিসেপস ফিমোরিস ইন কেস অফ প্যাটেলা, পিসিফর্ম হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস। ফ্ল্যাবেলা হচ্ছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। আমি কি লিখছি, এটা হচ্ছে মাসেল, কোন মাসেলের টেন্ডন থেকে তৈরি হয় তারা, তাই লিখছি। মাসেলগুলোর নাম একটু কঠিন লাগবে, স্বাভাবিক, এটা যেহেতু পড়া হয়নি। তাও এই দুটো পারলে মুখস্থ করে রাখো, যে কোয়াড্রিসেপস ফিমোরিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, আর লাগে না। আর হচ্ছে রাইডার বোনসটা মনে রাখতে পারো, রাইডার আসছি আমি। সাইমেলা হচ্ছে পপলিটিয়াস, রাইডার্স বোন হচ্ছে কি জানি তোমার অ্যাডাক্টোলঙ্গাস। এই সব হচ্ছে পায়ের। হাতে আছে হচ্ছে এই একটা, এই পিসিফর্ম হচ্ছে আপার আপার লিম্বে, মানে একদম যেটাকে হ্যান্ড বলি আমরা, হাতে আছে আপার লিম্ব। আর বাকি সব হচ্ছে লোয়ার লিম্বে, অনলি আপার লিম্বের এটা। অ্যাডাক্টোলঙ্গাস, এরপরে হ্যালোসিস লঙ্গাস হচ্ছে তোমার, হ্যালোসিস যে সিসামাইড, এটা হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস। আর ফাইনালি এই বোনসের কোনো নাম নাই, এটা হচ্ছে তোমার, ধরো এক্স সিসাময়েড বোন থাকে, এর কোনো নাম দিইনি বিজ্ঞানীরা কেন জানি, সেটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস। মানে এক কথায় যদি বলে পেরোনিয়াস লঙ্গাসে কোনো সিসাময়েড বোন আছে কিনা, তখন এটার উত্তর হবে জি স্যার আছে। এই ক্ষেত্রে তোমার এটা জানার দরকার, আর তাছাড়া কোনো জানার দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কোয়াড্রিসেপস ফিমোরিস হচ্ছে, আর ফ্লেক্সর কার্পি আলনারিসে হয় পিসিফর্ম, এটা জানবো। রাইডার্স বোনটা হয় হচ্ছে অ্যাডাক্টোলঙ্গাসে, এটা জানবো। আর পেরোনিয়াস লঙ্গাসে আছে কিনা এটা জানবো। আর বাকিগুলো পরে এমনিই জেনে যাবো। এই গেল হচ্ছে তোমার সিসাময়েড বোন। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে জানাও। এটা সহজ ছিল মোটামুটি, দ্রুত জানাও ক্লিয়ার কিনা।
ক্লিয়ার নাকি জানাও। আচ্ছা, ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব হচ্ছে পার্টস অফ ডেভেলপিং লং বোন অ্যান্ড পার্টস অফ ডেভেলপড বা অ্যাডাল্ট লং বোন। আমরা অ্যাডাল্ট লং বোনে কি কি আছে আগেই তো জেনে আসছি, একটা দুটো এন্ড থাকে, একটা শাফট থাকে। এখন আমরা যেমন ডেভেলপিং লং বোনে কি কি থাকছে। পার্টস অফ ডেভেলপিং লং বোন, একটা ছবি আঁকি আমি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি পার্টস গুলো আগে ছবি এঁকে দেখাই যে এই জিনিসটা দুটো এন্ড মনে পড়ে, এটার সাথে একটু আচ্ছা একসাথে মিলিয়ে পড়ি, তাই তো। আমার এখানে একটা ফিমার আঁকি, হচ্ছে ফিমার। এটা কি ছিল? আপার এন্ড, এটা ছিল লোয়ার এন্ড। আপার এন্ড, লোয়ার এন্ড। আর এটা ছিল কি? শ্যাফট। এই শ্যাফট আমি কি বলেছিলাম যে শ্যাফট হয়ে যাবে হচ্ছে তোমার ডায়াফাইসিস। এই জিনিসটা কি? ডায়াফাইসিস, ডায়াফাইসিস। আর উপরের আর নিচের যে এন্ড গুলো ছিল তাকে আমি কি বলেছিলাম? এপিফাইসিস। এক সাইড থেকে আগে, শুধু ধরো যে এই সাইডটা নিয়ে আমরা আলোচনা করছি, আপার এন্ড থেকে যদি নিচের দিকে আসতে থাকি, এপিফাইসিস, ডায়াফাইসিস, এই দুটো তো তোমরা জানো। এখন এই যে মাঝখানে একটা জিনিস আঁকলাম, এই জিনিসটা কিন্তু বোনসের পার্ট, কিন্তু এটা কার্টিলেজ। এটা কিন্তু বোনসের পার্ট, কিন্তু এটা কার্টিলেজ। কার্টিলেজ থেকে পরে অসিফাই হয়ে সে বোন হয়ে যাবে। তাহলে যেহেতু এটা ডেভেলপিং, তাহলে এটা অবশ্যই কার্টিলেজ অবস্থায় থাকতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটার একটা নাম দিতে হবে, এর নাম দিব এপিফাইশিয়াল কার্টিলেজ। এপিফাইশিয়াল কার্টিলেজ। এবং তোমার ধরো যে এই পুরোটাই তো হচ্ছে আমার কি? ডায়াফাইসিস। এই পুরোটা হচ্ছে ডায়াফাইসিস। এই ডায়াফাইসিসের যে যেই প্রান্তটুকু তোমার এপিফাইসিসের সাথে সম্পর্ক হচ্ছে, এপিফাইসিসের সাথে যেই প্রান্তটুকু, ডায়াফাইসিসের যেই প্রান্তটুকু এপিফাইসিসের কাছাকাছি আছে বা মিশে আছে কাছাকাছি, কিন্তু পার্থক্য করা আছে এপিফেশিয়াল কার্টিলেজ দিয়ে, ওটা চিন্তা না করি, মানে কাছাকাছি আছে এইটুকু জানলেই হচ্ছে। তাহলে এটাকে কি বলবো? মেটাফাইসিস। মেটাফাইসিস। এখন এদের প্রত্যেকটার সংজ্ঞা জেনে আসি। ডায়াফাইসিস কি? ইট ইজ দ্য পার্ট অফ গ্রোয়িং লং বোন হুইচ অসিফাইস ফ্রম প্রাইমারি সেন্টার অফ অসিফিকেশন। আমি প্রাইমারি সেন্টার অফ অসিফিকেশন আগে পড়িয়ে আসছি, এটা নিয়ে আমি তাহলে একটু ডিটেলসে গেলাম না। যে প্রাইমারি সেন্টারটা কি, যেটা হচ্ছে প্রথমে আসবে, মানে দা অসিফিকেশন সেন্টার হুইচ অ্যাপিয়ার ফার্স্ট অ্যান্ড বিফোর আফটার, হ্যাঁ সরি, বিফোর বার্থ, মানে আগে আসবে এবং অবশ্যই তাকে বার্থ হওয়ার আগে আসতে হবে। তাহলে পার্ট অফ গ্রোয়িং লং বোন which ossifies from primary ossification center. Primary ossification center, এটার উপর ক্লাস হয়ে গেছে অবশ্যই, তোমাদের মনে থাকা উচিত। এই হলো তোমার ডায়াফাইসিস। আর এপিফাইসিস কি? পার্ট অফ গ্রোয়িং লং বোন হুইচ অসিফাইস ফ্রম সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। একই জিনিস, এই যে পার্ট অফ গ্রোয়িং লং বোন হুইচ অসিফাইস ফ্রম, এইটুকু শুধু কপি করে যদি এখানে বসিয়ে দিই, সেম থাকছে সংজ্ঞা। অসিফাইস ফ্রম সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। এখানে প্রাইমারি, এখানে সেকেন্ডারি, তাহলে এটা জন্মের পর আসবে অবশ্যই, এবং পরে আসবে প্রাইমারি অসিফিকেশন সেন্টারের। সেকেন্ডারি আগে আমরা পড়ে আসছি। এখন আসি হচ্ছে এপিফাইশিয়াল কার্টিলেজ আর মেটাফাইসিস। আর এপিফাইশিয়াল কার্টিলেজ আর মেটাফাইসিসটা আলাদাভাবে একটু নিয়ে আসি।
এটা হচ্ছে একটা প্লেট অফ হায়ালিন কার্টিলেজ, যেটা তোমার এপিফাইসিস থেকে ডায়াফাইসিসকে সেপারেট করে রাখে। এই বাংলা কথাটাকে ইংলিশে লিখে দিলেই হয়ে যাবে যে দ্য প্লেট অফ হায়ালিন কার্টিলেজ দ্যাট সেপারেটস এপিফাইসিস ফ্রম ডায়াফাইসিস ইন এ গ্রোয়িং লং বোন। এটাই হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ। তাহলে দ্য প্লেট অফ hyaline cartilage which separates epiphysis from diaphysis. পরে লিখে দিতে পারো in a growing long bone. আর what is metaphysis? এটা কি বলেছে? মেটাফাইসিসটা হচ্ছে ডায়াফাইসিসের প্রান্ত, যেটা এপিফাইসিসের সাথে কানেক্টেড থাকে এপিফাইসিয়াল কার্টিলেজ দিয়ে। এটাই তো বাংলা ছিল, ওই জিনিসটাই লিখবা। এটা লিখবা হচ্ছে এপিফাইসিয়াল এন্ড অফ দ্য ডায়াফাইসিস। এপিফাইসিয়াল এন্ড মানে এপিফাইসিয়াল প্রান্ত অফ ডায়াফাইসিস। ডায়াফাইসিসের এপিফাইসিয়াল প্রান্ত, এই জিনিসটাকে বাংলাকে ইংলিশ করে দিলাম, তাহলেই হচ্ছে সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার কিনা এই পর্যন্ত সবার? একটু জানাতে হবে। ক্লিয়ার কিনা? এপিফাইসিস, ডায়াফাইসিস, এপিফাইসিয়াল কার্টিলেজ, মেটাফাইসিস, চারটা জিনিস। একটা গ্রোয়িং লং বোনে চারটা জিনিস থাকে। 4 তাদের সংজ্ঞা বললাম। ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার। এখন ডায়াফাইসিস থেকে জানার আসলে কিছু নাই, একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এটা পরিণত হয়ে শ্যাফট তৈরি করে। এপিফাইসিস পরিণত হয়ে এন্ডস তৈরি করে, এবং এপিফাইসিসের কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা এখন নিচে আমি লিখি। এপিফাইসিস ক্লাসিফিকেশন। এটার মেইন হচ্ছে চারটা ক্লাস, চারটা ক্লাসে ভাগ করতে পারি। এক নম্বরে চলে আসবো প্রেসার, প্রেসার এপিফাইসিস। দুই নাম্বার হবে হচ্ছে তোমার ট্র্যাকশন এপিফাইসিস, ট্র্যাকশন এপিফাইসিস। এই দুটো আগে বলে নি, পরের দুটো পরে আসছে। প্রেসার এপিফাইসিসের সংজ্ঞাটা কি হবে? দ্য এপিফাইসিস হুইচ ডেভেলপস ডিউ টু ওয়েট ট্রান্সমিশন, মানে যেখান দিয়ে আমার ওয়েট ট্রান্সমিশন হবে, বোনসের যেই পার্ট দিয়ে ওয়েট ট্রান্সমিশন হবে, সেই পার্টসেই প্রেসার এপিফাইসিস ডেভেলপ করে যাবে। ধরো যে তোমার মাথায় তোমার একটা ভর দেওয়া আছে, ধরো আমি কিন্তু একটা লং বোনের কথা বলছি। মাথার মধ্যে তুমি একটা ইট রেখেছো, সেই মাথার থেকে তোমার ফ্ল্যাট বোন হয়ে হয়ে আসছে, এসে প্রথমে কি মাথার যে তোমার অক্সিপিটাল বোন, এই অক্সিপিটাল বোনের সাথে আমার প্রথম ভার্টিব্রা অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের মাধ্যমে ভার্টিব্রার মধ্যে চলে আসলো। এটা একটু শোনো ভালো মতো, ভার্টিব্রার মধ্যে চলে আসলো, এটা আমি লিখবো না, একটু শুনে রাখো, তোমরা নোট করে নিও। তোমার মাথায় ভর রাখা হলো, স্কাল বোন সব পার হয়ে সে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টের মাধ্যমে প্রথমে অ্যাটলাসে যাবে। অ্যাটলাস মানে কি? ফার্স্ট ভার্টিব্রা। এরপরে সেটা অ্যাটলাস, অ্যাক্সিস, আস্তে আস্তে নামতে 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 তার হচ্ছে থোরাসিক ভার্টিব্রায় চলে আসবে, যেটা হচ্ছে আমার বুকের সাথে যে ভার্টিব্রাগুলো কানেকশন আছে সেটাকে থোরাসিক ভার্টিব্রা বলছি। এই ভার্টিব্রাগুলো রিবের সাথে জয়েন্ট থাকে, রিব তো চেনো, রিবের সাথে জয়েন্ট থাকে। তাহলে ওখান থেকে ভরগুলো সামনের দিকে তোমার সামনের দিকে আসবে না, সরি, এটা নিচের দিকে নামতে থাকবে। আর যদি আমি হাতের মধ্যে একটা ভর ধরি, তাহলে সেই হাতের ভরটা তোমার, ধরো হাতে একটা ডাম্বেল ধরে আছো, সেটা প্রথমে তোমার রিস্ট জয়েন্ট থেকে চলে আসবে হচ্ছে রেডিয়াসে, রেডিয়াস থেকে আলনায়, এরপরে তোমার চলে আসলে হিউমেরাসে, হিউমেরাস থেকে হচ্ছে ক্ল্যাভিকলের মাধ্যমে চলে আসলো স্টারনামে। স্টারনাম হচ্ছে তোমার এই স্টারনাম থেকে পিছনের দিকে চলে যাবে রিব হয়ে থোরাসিক ভার্টিব্রার দিকে। এই থোরাসিক ভার্টিব্রার থেকে তারপরে সামনে নিচের দিকে নামতে থাকবে। এই নামার পর হিপ বোনের মাধ্যমে পায়ের ফিমার টিবিয়ায় চলে যাবে, টিবিয়ার থেকে তোমার একদম যে ফুটের যে বোনগুলো আছে সেগুলো দিয়ে এটা মাটির সাথে ওয়েট ট্রান্সমিট হয়ে গেল, তাই তো? এখানে দেখো আমি কিন্তু ফিবুলা বাদ দিয়েছি, ফিবুলা কিন্তু ওয়েট ট্রান্সমিশন করে না। টিবিয়া ওয়েট ট্রান্সমিশন করে, ফিবুলা একদমই ওয়েট ট্রান্সমিশন করে না, এক্সেপ্ট একটা সময় যখন তোমার এক পা হচ্ছে মাটিতে আর এক পা হচ্ছে মাটির উপরে থাকবে,
এক পা মাটিতে আর এক পা মাটির উপরে থাকলে সেই ক্ষেত্রেই হচ্ছে তোমার ফিবুলা ওয়েট ট্রান্সমিশন করে থাকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, মোটামুটি একটু ধারণা পেলে কিনা যে কোন দিক দিয়ে আসলো, মানে একদম 100% বুঝার দরকার নেই, মোটামুটি বুঝতে হবে যে কোন দিক দিয়ে আমার ওয়েটটা ট্রান্সমিশন হচ্ছে, যে মাথার থেকে আসছে, ভার্টিব্রা দিয়ে নিচের দিকে নামছে, হিপবোন হয়ে ফিমার, টিবিয়া ফিবুলা বাদ দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এখন এই নামার সময় যতগুলো লং বোন ব্যবহার করলো, প্রত্যেকটা লং বোন ব্যবহার করে মানে যেই প্রান্তগুলো ব্যবহার করেছে লং বোনে, সেই প্রান্তগুলো আমার প্রেসার এপিফাইসিস, সেইগুলোই আমার প্রেসার এপিফাইসিস। তাহলে একটা ছবি আঁকা ছিল, আমি এনে আনছি। এই প্রথমে সংজ্ঞাটা জানবো, যে দ্য এপিফাইসিস হুইচ ডেভেলপস ডিউ টু ওয়েট ট্রান্সমিশন। ডেভেলপস ডিউ টু ওয়েট ট্রান্সমিশন। এবং এরা আর এদের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এরা হচ্ছে অবশ্যই আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভার থাকা লাগবে, যাতে হচ্ছে প্রোটেকশন পায়। ওয়েট ট্রান্সমিশনের সময় একটা প্রোটেকশন লাগবে, সেটাই হচ্ছে তোমার আর্টিকুলার কার্টিলেজ। ইট ইজ কভার্ড বাই আর্টিকুলাস কার্টিলেজ। কার্টিলেজ। আচ্ছা, এক্সাম্পলে পরে আসছি, একসাথে দিব আমি ট্র্যাকশনের সাথে। ট্র্যাকশনটা কি? ট্র্যাকশন মানে কি? একটা টান, মানে ট্র্যাকশন। এই টানটা কিসের মাধ্যমে টান হবে? অবশ্যই মাসেলের মাধ্যমে হবে। মাসেলগুলো আমাদের বোনসের সাথে লাগানো থাকে। মাসেলগুলো যখন আমরা নাড়াচাড়া করাই, তখন এই নাড়াচাড়ার কারণে একটা টান থাকে, সেই ছোটবেলার থেকে আস্তে আস্তে টান লাগতে 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 আমার ওই এলাকাটুকু ডেভেলপড হয়ে যায়, যাতে হচ্ছে টানটা সহ্য করতে পারে। ওই এপিফাইসিস গুলোকেই আমরা বলবো হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। তাহলে সংজ্ঞা হবে হচ্ছে দ্য এপিফাইসিস হুইচ ডেভেলপস ডিউ টু পুল অফ মাসেল। Develops due to pull of muscle. এবং এরা নন আর্টিকুলার, এদের কোনো আর্টিকুলার কার্টিলেজ দিয়ে কভারিং থাকবে না। ইট ইজ অলওয়েজ নন আর্টিকুলার। এবং আরেকটা কথা বলেছিলাম যে এরা মাসেলকে অ্যাটাচমেন্ট দেবে, প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু মাসেলস, তাই তো? মাসেল বা মাসেলস, শুধু এসো বা দিলাম কারণ একটা হতে পারে, একাধিক হতে পারে। এখন আসি এক্সাম্পলে। এই যে আমার সামনে লং বোন গুলো রাখা আছে, এটা কি ফিমার? তোমার এই যে এখান থেকে এটা হচ্ছে তোমার ফিমার, এই জিনিসটা হচ্ছে তোমার টিবিয়া, এইটা হচ্ছে ফিবুলা, এটা হিউমেরাস, তারপরে এটা হচ্ছে আলনা, এটা হচ্ছে রেডিয়াস। এই প্রত্যেকটার আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে। এই আপার এন্ড আর লোয়ার এন্ড দিয়ে আমার কাজ। আর যে শ্যাফটটা তো আমি বলে আসছি, ওটা ডায়াফাইসিস, ওটা দিয়ে আমার কোনো কাজ নেই। তাহলে আপার এন্ড অফ ফিমার রে দুটো জিনিস দেখতে পাচ্ছ, একটা উঁচু দুটো, আর এই পার্টটুকু ধরো যে এইটুকু হচ্ছে আপার এন্ড। এখানে দুটো জিনিস আছে, এটা হচ্ছে গ্রেটার ট্রোকেন্টর আর হচ্ছে লেসার ট্রোকেন্টর। এই গ্রেটার ট্রোকেন্টর আর লেসার ট্রোকেন্টর হবে হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস, যেটা হচ্ছে মাসেলের পুলের কারণে তৈরি হচ্ছে। এই দুটো হচ্ছে ট্র্যাকশন, টি দিয়ে লিখলাম। আর বাকি যেই পার্টটুকু থাকছে, মানে এটা হচ্ছে হেড, এই জিনিসটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, আর এর পুরোটা হচ্ছে আপার এন্ড। তাহলে হচ্ছে আপার এন্ড এক্সেপ্ট গ্রেটার অ্যান্ড লেসার ট্রোকেন্টর উইল বি প্রেসার এপিফাইসিস। তারপরে লোয়ার এন্ডে কোনো এরকম ভাগ নাই, লোয়ার এন্ড পুরোটাই প্রেসার এপিফাইসিস। তারপরে আসি টিবিয়ার আপার এন্ড, এরও কোনো ভাগ দেখছি না, এটার পুরোটাই আপার এন্ড হবে প্রেসার এপিফাইসিস, লোয়ার এন্ডও প্রেসার এপিফাইসিস। এইখানে তোমার ডেভেলপ হচ্ছে এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে মিডিল ম্যালিওলাস, আর এটা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস। আমাদের এই যে পায়ের যে নিচের দিকে দেখো না, যেখানে আমাদের নামাজ পড়ার কারণে উঁচু হয়ে যায়, শক্ত হয়ে যায় চামড়াটুকু, ওই
লেগটার নিচে যে হাড়টুকু থাকে ওটাই ম্যালিওলাস, ওটা হচ্ছে ল্যাটারাল ম্যালিওলাস, আর ওই জিনিসটা একদম মধ্যের দিকে কি মিডিয়াল ম্যালিওলাস। তা মিডিয়াল ম্যালিওলাস ল্যাটারাল ম্যালিওলাসও কিন্তু ট্র্যাকশনের কারণে তৈরি হচ্ছে, কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা বিচার করি পুরোটা পুরোটা কিন্তু প্রেসারের জন্য কাজ করবে। এর কারণে আর স্পেসিফিক ভাবে কোনো মাসেলের কারণে এটা বড় হচ্ছে না, এটা একটা লিগামেন্টের সরি হ্যাঁ লিগামেন্টের কারণে হচ্ছে, টেন্ডনের কারণে হচ্ছে না, এর কারণে এটাকে আমরা প্রেসার এপিফাইসিস বলছি। এরপরে এটা হচ্ছে প্রেসার, ফিবুলার লোয়ার এন্ড প্রেসার। আপারেন্ট কি সেটা আমি পরে বলবো, আপারেন্ট প্রেসার না আপারেন্ট ট্র্যাকশন, কিন্তু কেন সেটা পরে বলবো। তারপরে হচ্ছে হিউমেরাস, হিউমারাসের হেড, এটা হচ্ছে হেড, লেসার টিউবারকল সরি গ্রেটার টিউবারকল, এখানে আর একটা আঁকা হয়নি, এখানে একটা লেসার টিউবারকল আছে। ওখানে বলেছিলাম ট্রোকেন্টর, ফিমারে ট্রোকেন্টর, গ্রেটার অ্যান্ড লেসার ট্রোকেন্টর, হিউমারাসে গ্রেটার অ্যান্ড লেসার টিউবারকল। গ্রেটার টিউবারকল আর লেসার টিউবারকল এরাও হচ্ছে এক্ষেত্রে ট্র্যাকশন ট্র্যাকশন এপিফাইসিস। আর হেড, হেড মানে এক্সেপ্ট ওই দুটো, মানে হেড মেইনলি আপার এন্ডের হেডটা, এটা হবে কি প্রেসার, সে ভার বহন করছে। হিউমেরাসের লোয়ার এন্ড পুরোটাই প্রেসার। আলনার আপার এন্ড লোয়ার এন্ড প্রেসার 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 প্রেসার। রেডিয়াসের আপার এন্ড লোয়ার এন্ড প্রেসার প্রেসার, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়, আমি একটা বাদ দিয়ে আসছিলাম ফিবুলার আপার এন্ড দিয়ে। আমি কি বলেছিলাম, ফিবুলা ওয়েট ট্রান্সমিটে কোনো ধরনের হেল্প করে না, এক্সেপ্ট আমার যখন একটা পা উঁচু থাকবে মাটির থেকে, তখন সে নিচের থেকে পায়ে, এই যে হচ্ছে পা, এই তোমার পা, এই পায়ের থেকে দেখো এইভাবে নিয়ে এখানে চলে নিয়ে যাবে, এখান থেকে নিয়ে তারপরে অপোজিট অপোজিট পায়ের, ধরে এটা ধরো পা, পা থেকে সে নিয়ে গেল, যেহেতু এই পাটা হচ্ছে তোমার উপরে, তাহলে অপোজিট পা দিয়ে অবশ্যই আমার ওয়েটটা ট্রান্সমিট করতে হবে মাটিতে। সেই ক্ষেত্রে আমার এই পাথওয়েটা কিরকম, এই এরকম ওয়েট ট্রান্সমিটের, কারণ পায়েরও তো কিছু নিজস্ব ওজন আছে, ওটা তো ট্রান্সমিট করে পাঠাতে হবে আমার। তাহলে এই ক্ষেত্রে আমার এটা প্রেসার হয়ে যাচ্ছে, এর কারণে আমরা এটাকে প্রেসার বলে ফেলছি। কিন্তু কখন কোনটাকে প্রেসার বলছি না, এই জিনিসটাকে আপারেন্ট, আপারেন্ট প্রেসার না, আপারেন্ট কি ট্র্যাকশন, এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আপার এন্ড অফ ফিবুলা ইজ ট্র্যাকশন এপিফাইসিস। এখানে একটা মাসেল থাকে, সেই মাসেলের কারণে সম্ভবত বাইসেপস ফিমোরিসের কারণে তোমার ট্র্যাকশন এপিফাইসিস বলে, সেই মাসেলের পুলের কারণে সেটা ট্র্যাকশন হয়ে যাচ্ছে। ক্লিয়ার কিনা, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট একটা। ক্লিয়ার কিনা সবাই একটু জানাও, একটু হার্ড ছিল, একটু জানাও। আচ্ছা ধন্যবাদ, এত সহজে ক্লিয়ার হয়ে গেল, এটা একটু হার্ড ছিল, ভেবেছিলাম আর একবার বলতে হবে। আচ্ছা ট্র্যাকশন গেল, প্রেসার গেল, মেইন দুটো এপিফাইসিস গেল, আরো দুটো এপিফাইসিস আছে যেটা নট মেইন কিন্তু টাইপস এর মধ্যে আছে, হচ্ছে অ্যাবারেন্ট, ABERRANT, অ্যাবারেন্ট এপিফাইসিস। আর একটা হচ্ছে অ্যাটাভাস্টিক, অ্যাটাভাস্টিক নামগুলো খুবই কাঠখোট্টা লাগতে পারে, কিন্তু একবার দুইবার দেখলেই সহজ হয়ে যাবে। অ্যাটাভাস্টিক এপিফাইসিস। এখন এরা কি, এরা হচ্ছে যদি একদম সহজ বাংলা ভাষায় বলি, তাহলে আমাদের যে মিনিয়েচার লংবোনের কথা বলে আসছি আমি, যেমন হচ্ছে টার্সাল সরি মেটাটার্সাল, মেটাকার্পাল আর হচ্ছে ফ্যালাঞ্জেস বোনগুলো, এরা তো মিনিয়েচার লংবোন। এদের ক্ষেত্রে কি বলেছিলাম যে একটা এপিফাইসিস থাকে, অনলি ওয়ান। ইন কেস এটা ধরো হচ্ছে, এটা কি, এটা ধরো তোমার রাইট রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের এটা হচ্ছে তোমার থাম্ব, মানে বুড়ো আঙ্গুল, থাম্ব থেকে মাঝখানের দিকে যাচ্ছে, তাদের একটা করে এপিফাইসিস থাকবে। এটা হচ্ছে তোমার রিং ফিঙ্গার না সরি লিটল ফিঙ্গার, এটা হচ্ছে তোমার রিং ফিঙ্গার, এটা হচ্ছে মিডল ফিঙ্গার, এটা হচ্ছে ইন্ডেক্স। এই চারটা বোনসের তোমার যে এপিফাইসিস থাকে, সেই এপিফাইসিয়াল কার্টিলেজ থাকে, সরি এপিফাইসিস থাকে বা এপিফাইসিয়াল কার্টিলেজ থাকে, দুটোই বলা যায়, সরি সরি আবার বলছি। এই চারটা বোনসের একটা এপিফাইসিস এবং এপিফাইসিস একটা, এপিফাইসিয়াল কার্টিলেজও একটাই হবে অবশ্যই, কারণ জোড়া লাগাতে হবে তো একটাকেই, তাই না, একটা এপিফাইসিসের সাথে একটা ডায়াফাইসিসের তো জোড়া লাগবে, আর পুরোটা হচ্ছে ডায়াফাইসিস। তাহলে এই চারটা বোনসের ক্ষেত্রে ইন্ডেক্স,
ইন্ডেক্স, মিডিল, রিং, লিটল, এই চারটা বোনসের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার মাথার দিকে। মাথার দিকে বলতে কি, তোমার ডিস্টাল এন্ড, ডিস্টাল, DISTAL, ডিস্টাল এন্ডে হচ্ছে তোমার এপিফাইসিস থাকে। আর ইন কেস অফ থাম্ব, থাম্বের ক্ষেত্রে প্রক্সিমাল এন্ডে থাকে। এইদিকে হচ্ছে প্রক্সিমাল, প্রক্সিমাল এন্ডে এপিফাইসিস থাকে। ক্লিয়ার কিনা এটা একটু জানাও, যে তোমার থাম্ব বাদে যে চারটা মেটাকার্পালের বোনস আছে তাদের মাথার দিকে থাকবে, মানে ডিস্টাল এন্ডে থাকবে এপিফাইসিস। আর ইন কেস অফ থাম্ব, এটা একটা অ্যাবনর্মালিটি বা পিকুলিয়ারিটি যাই বলো, সেটা থাকবে হচ্ছে ইন দ্য ডিস্টাল পার্ট, সরি ইন দ্য প্রক্সিমাল পার্ট, মানে কাছের দিকে, কাছের দিকে থাকবে। থাম্বের ক্ষেত্রে উল্টো হয়ে যাচ্ছে বিষয়টা পুরো। হ্যাঁ বুঝেছো, তাহলে হচ্ছে উল্টো হয়ে যাচ্ছে। এই জিনিসটা নর্মালি থাকে, এই জিনিসটা কিন্তু নর্মালি থাকে, এই জিনিসটা নর্মালি থাকে, কিন্তু অ্যাবনর্মাল হবে কখন, যখন থাম্বের এই মাথায় চলে আসবে হচ্ছে আমার এপিফাইসিস, বা বাকি চারটার এই মাথায় চলে আসবে এপিফাইসিস, তখনই তাকে আমরা বলে ফেলবো হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস। অ্যাবারেন্ট এপিফাইসিস তাহলে কি? ইট ইজ দ্য এপিফাইসিস হুইচ অ্যাপিয়ার্স এট দ্য আনইউজুয়াল এন্ড অফ মিনিয়েচার লং বোন। মিনিয়েচার লং বোনের আনইউজুয়াল যে প্রান্ত আছে, সেই প্রান্তে যদি এপিফাইসিস ডেভেলপ করে ফেলে, তার স্বাভাবিক জায়গায় না ডেভেলপ করে অস্বাভাবিক জায়গায় ডেভেলপ করে, তখনই তাকে আমরা অ্যাবারেন্ট এপিফাইসিস বলছি। আবার রিপিট করি, এই জিনিস বুঝতে আমারই লেগেছে হচ্ছে 8-9 মাস। আমি অনেক রিসার্চ করে স্যারকে গিয়ে বললাম, স্যার এই বিষয়টা তো এরকম কিনা। স্যার বলেন জি। এই বিষয়টা হচ্ছে, আরেকবার বলি, তোমার অসিফিকেশন যখন নর্মালি হয় তোমার, আচ্ছা আমি বোনস অফ হ্যান্ড বের করি, হ্যান্ড, এই এগুলো কি মেটাকার্পাল, এটা ফ্যালাঞ্জেস, এদেরও থাকবে হচ্ছে অ্যাবারেন্ট, সরি এদেরও থাকবে হচ্ছে কি একটা এপিফাইসিস, এর একটা এপিফাইসিস, এরও একটা এপিফাইসিস। কেন? কারণ এরা মিলিয়েচার লং বোন। এবং তাদের নর্মাল পজিশন কোনটা? নর্মাল পজিশন ইন কেস অফ থাম্ব, সেটা হবে হচ্ছে প্রক্সিমাল এন্ডে, মানে কাছের দিকে, আমার বডির কাছের দিকে। এটা কি বডির থেকে দূরের দিকে? ডিস্টাল, ডিস্টাল। এটা কি প্রক্সিমাল, প্রক্সিমাল। আমার প্রক্সিমাল এন্ড ইন কেস অফ থাম্বে থাকবে হচ্ছে একটা এপিফাইসিস, আর বাকি চারজনের ক্ষেত্রে ডিস্টাল এন্ডে থাকবে। ক্লিয়ার কিনা? নর্মালি, নর্মালি থাকবে এই বিষয়টা, মানে আমার তোমার সবারই আছে। ক্লিয়ার কি না? একটা এপিফাইসিস, একটা ডায়াফাইসিস। কেন? কারণ মিনিয়েচার লং বোন। আচ্ছা ক্লিয়ার। তাহলে এই পর্যন্ত বুঝলাম নর্মালি কি থাকছে। কিন্তু ধরো যে, ধরো যে তোমার থাম্বের, মেইনলি থাম্বটা কমন, এর কারণে আমি থাম্ব নিয়ে বলছি। থাম্বের এইখানে থাকার কথা ছিল, তাই না? এইখানটায় আমার এপিফেসিয়াল কার্টিলেজ, এটা হওয়ার কথা ছিল এপিফাইসিস, না হয়ে কি হলো, জন্ম থেকে দেখা গেল তোমার এইখানে হয়ে গেল এপিফাইসিয়াল কার্টিলেজ, আর এটা হয়ে গেল হচ্ছে এপিফাইসিস। তাহলে এই এপিফাইসিসটাকে আমি বলবো হচ্ছে অ্যাবারেন্ট এপিফাইসিস। এই এপিফাইসিসটা তখন অ্যাবারেন্ট হবে। নর্মালি অ্যাবারেন্ট এপিফাইসিস পাওয়া যায় না। নর্মালি যে উল্টোটা থাকে, যে উল্টোর একটা বিষয় আসছে থাম্বের ক্ষেত্রে, থাম্বের যে চারটার থেকে ডিফারেন্ট একটু, সেটা নর্মালি অ্যাবনর্মাল, নর্মালি ওটা থাকবে। কিন্তু যখন অ্যাবারেন্ট এপিফাইসিসের কথা বলবো, তখন সেটা উল্টে যাবে, তার অ্যাবনর্মাল পজিশন থেকে নর্মাল পজিশন আসবে, কিন্তু ওইটা নর্মাল না তার জন্য। এটা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে বাকি চারজনের জন্য এইখানে ডেভেলপ না হয়ে এখানে হলো, এটা অ্যাবারেন্ট। ইন কেস অফ ইন্ডেক্স এটা এর অ্যাবারেন্ট, এটা এর অ্যাবারেন্ট, এটা এর অ্যাবারেন্ট। কিন্তু ইন নর্মালি এটা হচ্ছে এদের নর্মাল। ক্লিয়ার কি না? এটা একটু বুঝতে অনেক কষ্ট, একটু মানে মাথা ধাঁধিয়ে দেয় বিষয়টা।
কারণ নর্মালি দেখা যাচ্ছে জিনিসটা তো অ্যাবনর্মাল একটু, এর কারণে যখন আবার অ্যাবনর্মাল হতে যায় তখন আবার ভুলে যায় যে ওটা কি নর্মাল ছিল না ওটা অ্যাবনর্মাল। মনে রাখবা থাম্ব অ্যাবনর্মাল, থাম্ব নর্মালি অ্যাবনর্মাল, সে বাকি জনের থেকে উল্টো। কিন্তু সে যখন নিজে ঠিক হয়ে যাবে, সে যখন নিজে ঠিক জায়গায় চলে আসবে, তখন তার জন্য সেটা অ্যাবনর্মাল, কারণ আজীবন জেনে আসছে সে অ্যাবনর্মাল। আচ্ছা, থ্যাংক ইউ। এই জিনিসটা বুঝতে কষ্ট হয়েছে আমি জানি, আরো কয়েকবার পড়তে হবে। একটু নিজে বুঝার চেষ্টা করো বিষয়টা, আমি রেকর্ডেড তো থাকছে, দেখলেই বুঝে যাবো। তাহলে সংজ্ঞা কি হবে? The epiphysis which appears at the unusual end of miniature long bone. এটাই হচ্ছে তোমার অ্যাভারেন্ট এপিফাইসিস। তাহলে হচ্ছে তোমার এক্সাম্পল কি হবে? এক্সাম্পল কি হবে? এক্সাম্পল কিন্তু তোমার কি বলে, প্রক্সিমাল এন্ড অফ থাম্ব না, ডিস্টাল এন্ড অফ থাম্ব। ডিস্টাল এন্ডে যখন আসবে, ডিস্টাল এন্ড বা হেড, হেড অফ থাম্ব, থাম্বের মেটাকার্পাল, সরি থাম্ব না, ডাইরেক্ট থাম্বের মেটাকার্পাল মানে কি ফার্স্ট মেটাকার্পাল। আর হচ্ছে সেম জিনিস, এই হলো একটা সেম জিনিস ইন কেস অফ পায়ের ক্ষেত্রেও কিন্তু সেম, ডিস্টাল এন্ড বা হেড অফ ফার্স্ট মেটাটার্সাল, মেটাটার্সাল। আর হচ্ছে প্রক্সিমাল এন্ড, প্রক্সিমাল এন্ড অফ রেস্ট, রেস্ট অফ দ্য মেটাকার্পাল এন্ড মেটাটার্সাল। তাহলে আমি একবারে যদি এক্সাম্পলটা দেখাই, এটা হচ্ছে ফার্স্ট মেটাকার্পালের জন্য অ্যাবারেন্ট এপিফিসিস, আর বাকিগুলোর জন্য এটা। ক্লিয়ার কিনা? এই জিনিসটা বুঝতে কষ্ট হবে আমি জানি, এটা ক্লিয়ার কিনা তাও অনেক চেষ্টা করেছি বোঝানোর, ক্লিয়ার কিনা। তোমাদের যদি এক্সাম্পল বলে তাহলে হচ্ছে এই দুটো বলবা, এটা বলতে যাও না, এটা খুবই রেয়ার, এটা হয় না। নেট ঘেটে যদি দেখো হ্যাঁ হয়, এটা বই লেখা পাবো না কখনো। এই জিনিসটা যে প্রক্সিমাল এন্ড, যে আমি এই যে তোমার এই চারটা, এই চারটার কথা বলতে যাও না, এইটার কথাই বলবা। আচ্ছা, বুঝতে পেরেছো, ধন্যবাদ। এরপর আসি অ্যাটাভাস্টিক। অ্যাটাভাস্টিক মানে হচ্ছে তোমার এক ধরনের প্যারাসাইট বোন। সোজা কথায় বললে প্যারাসাইট বোন। এটা হচ্ছে ইট ইজ এন ইন্ডিপেন্ডেন্ট বোন হুইচ গেটস ফিক্সড টু দ্য বা ফিউজড টু দ্য নিউট্রিয়েন্ট বোন টু রিসিভ নিউট্রিশন ফ্রম দ্য হোস্ট বোন। যেমন তোমরা হচ্ছে কোরাকয়েড প্রসেসের নাম শুনেছো কিনা, তোমাদের শোনার কথা, কলেজে হচ্ছে তখন স্ক্যাপুলা পড়েছো, কোরাকয়েড প্রসেসের নাম শুনেছো কিনা কমেন্টে জানাও। কোরাকয়েড প্রসেস, তাও আমি একবার দেখিয়ে দিই। কোরাকয়েড প্রসেস, এই যে এই জিনিসটা কোরাকয়েড প্রসেস, এই যে 2 নম্বরে দেখো লেখা আছে, এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ তোমার একটা অ্যাটাভাস্টিক এপিফাইসিস। তার মানে এটা তোমার একটা বিচ্ছিন্ন বন ছিল, এই বিচ্ছিন্ন বনটা যখন নিউট্রিয়েন্ট লাগবে, তার তো বিচ্ছিন্ন থাকলে হবে না, তার তো নিউট্রিয়েন্ট নিতে হবে। ব্লাড সাপ্লাই আসছে হচ্ছে স্ক্যাপুলার জন্য, ওর জন্য আলাদা কোনো ব্লাড সাপ্লাই নাই, তখন সে কি হচ্ছে ফিক্সড হয়ে যাচ্ছে, ফিউজড হয়ে যাচ্ছে, ফিউজড হয়ে যাচ্ছে সেই স্ক্যাপুলার সাথে, ফিউজড হয়ে তার কাছ থেকে নিউট্রিশন শোষণ করে নিচ্ছে। এর কারণে এটা প্যারাসাইট এক ধরনের অ্যাটাফাস্টিক এপিফাইসিস। তাহলে সংজ্ঞা কি হবে? ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বোন হুইচ গেট fused to the nutrient bone to receive nutrition from host bone. It is an independent bone which gets fused with get another bone, যেটা হচ্ছে নিউট্রিয়েন্ট বোন। তাহলে আনাদার দিয়ে ব্র্যাকেটে লিখে দিচ্ছি, নিউট্রিয়েন্ট বোন।
to receive nutrition from the host bone. টু নিউট্রিশন এই পর্যন্ত রাখো, আর বড় করার দরকার নেই, এইটুকু সংজ্ঞা রাখলে হচ্ছে ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বোন হুইচ গেটস ফিউজড উইথ আনাদার বোন টু রিসিভ নিউট্রিশন। এটার এক্সাম্পল যদি বলি, কোরাকয়েড প্রসেস, যেটা একটুকে দেখালাম, কোরাকয়েড প্রসেস অফ স্ক্যাপুলা। এই হলো একটা। আর একটা তোমার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে তোমার পোস্টিরিয়র টিউবারকল অফ টেলাস। আচ্ছা, এটা আমি একটু ছবি দেখাই, তাহলে ছবি দেখালে মনে থাকবে। TAL, এই দেখো, এই যে দেখেছো দুটো মানে এই যে অস্ট্রাইগোনাম লেখা যে বোনটা, সেই বোনটা কিন্তু ফিউজড অবস্থায় থাকে নরমালি। এই যে নরমালি কমপ্লিট পোস্টেরিয়র প্রসেস। এই ফিউজড বোনটা আগের নাম ছিল হচ্ছে কি, নিউট্রিশনের জন্য ফিউজড হয়েছে, আর আগের নাম ছিল অস্ট্রাইগোনাম। এটা এই বোনটা, এই বোনের পার্টটা, সরি ডাইরেক্ট বোন না, এটা হচ্ছে বোন, এটা হচ্ছে টেলাস, তোমার পায়ের টেলাস যেটা, সেই টেলাসের পোস্টেরো ল্যাটারাল যে টিউবারকল আছে, সেটাও হচ্ছে একটা এক্সাম্পল অফ অ্যাটাভাস্টিক এপিফাইসিস। তাহলে পোস্টেরিয়র মেইনলি পোস্টেরিয়র ল্যাটারাল, পোস্টেরিয়র মিডিয়াল আর পোস্টেরিয়র ল্যাটারাল আছে। তোমার পোস্টেরিয়র বলবা স্যারকে বলার সময়, কিন্তু জেনে রাখার জন্য ভালো যে ল্যাটারাল, পোস্টেরিয়র ল্যাটারালটা মেইনলি পোস্টেরিয়র টিউবারকল অফ টেলাস। অনার্স মার্কের একটা কোশ্চেন, এই দুটো এমনি অনার্স, তারপরেও যদি আরো ভালো নাম্বার চাও তখন এটা জিজ্ঞেস করে পোস্টেরিয়র টিউবারকল এর নাম কি, এর নাম হচ্ছে অস্ট্রাইগোনাম। ওই যে একটা কি ছবিতে দেখলাম, ট্রাইগোনাম, অস্ট্রাইগোনাম। এই গেল হচ্ছে তোমার এপিফাইসিস। ক্লিয়ার কিনা সবাই? এপিফাইসিস শেষ, এরপরে আসবো মেটাফাইসিসে, তারপর এপিফাইসিয়াল কার্টিলেজ, তারপরে আজকে শেষ করতে হবে। মানে আজকে তো কমপ্লিট করতে পারলাম না অনেক ডিটেলসে যাওয়ার কারণে। বলো দ্রুত যে শেষ কিনা, মানে সরি ক্লিয়ার কিনা। আচ্ছা ক্লিয়ার। আমরা মেটাফাইসিস সংজ্ঞা কি জানছি, যে এপিফাইসিয়াল এন্ড অফ ডায়াফাইসিস, মানে ডায়াফাইসিসের যে প্রান্তটা এপিফাইসিসের সাথে যুক্ত থাকে এপিফাইসিয়াল কার্টিলেজ দিয়ে, সেই প্রান্তটাকে বলবো মেটাফাইসিস। ধরো যে এই পার্টটুকু ডায়াফাইসিস, এই প্রান্ত আর এই প্রান্ত হচ্ছে দুইটা মেটাফাইসিস তার থাকবে, তাহলে একটা ডায়াফাইসিসে দুটো মেটাফাইসিস। কিন্তু কথা আছে, আমরা জানি যে ডায়াফাইসিস হচ্ছে প্রাইমারি, ওই সংজ্ঞা এই যে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হয়, তাই না? আর মেটাফাইসিস হচ্ছে ডায়াফাইসিসের অংশ। কিন্তু একটা অ্যাবনর্মালিটি বা বা অ্যানোমালি, সেটা হচ্ছে মেটাফাইসিস ইজ নট developed from primary ossification center, it's developed from secondary ossification center, just like epiphysis. এর কারণেই কিন্তু একটা আলাদা পার্ট আমরা বানিয়ে ফেলেছি, নাই কিন্তু এটা পুরোটাই ডায়াফাইসিস বলতে পারতাম। কেন আমরা বলতে গেলাম, কারণ এখানে যেহেতু সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে আসছে, উৎপত্তি হচ্ছে, এর কারণে এটাকে একটা আলাদা নাম দিয়ে দিয়েছি, মেটাফাইসিস। আচ্ছা মেটাফাইসিস, তোমার মেটাফাইসিসের সংজ্ঞা জানলাম, অ্যানোমালিটা জানলাম, এটার থেকে ইম্পর্টেন্স লাগবে। এখানে আমরা ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্ট ধরে, তোমার ধরো যে একটা লং বোন ধরেই তোমার পার্টস যখন জিজ্ঞেস করবে, এপিফাইসিস ডায়াফাইসিস বাদ দিয়ে পারলে ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস জিজ্ঞেস করে ফেলবে, এরকম ইম্পর্টেন্ট এই জিনিসটা। ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস, ইনফিনিটি স্টার। প্রথমে আমি এটাকে একটু দুইটা ভাগে ভাগ করতে চাই, একটা হচ্ছে ক্লিনিক্যাল অংশ আর একটা হচ্ছে নন ক্লিনিক্যাল অংশ। মানে হচ্ছে নর্মালি ইম্পর্টেন্স কি বা ইম্পর্টেন্স প্রপার, সেটা হচ্ছে আমি ABC দিয়ে লিখছি। এক নম্বর হচ্ছে ইট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ দ্য লং বোন। লং বোনের এখানে সবচেয়ে বেশি গ্রোথ হয়। এটা হচ্ছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে যেহেতু এটা এপিফাইসিয়াল প্লেটের নিচে থাকছে, এপিফাইসিয়াল প্লেটটা কি, কার্টিলেজ। কার্টিলেজ থেকে
কি হয়, আমার অসিফিকেশন হয়, বোনের ডেভেলপমেন্ট হয়, এর কারণে আস্তে আস্তে বাড়ছে। তাহলে ইট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ লং বোন। এরপরে বি, এর হচ্ছে প্রফিউজ ব্লাড সাপ্লাই থাকবে। প্রফিউজ মানে প্রচুর, প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকবে, যেমন নিউট্রিয়েন্ট, পেরিওস্টিয়াল, জাক্সা, এপিফাইশিয়াল আর্টারি। আচ্ছা, এই পয়েন্টটার আগে আমি তাহলে পড়িয়ে আসি তোমার ব্লাড সাপ্লাই অফ এ বোন। ব্লাড সাপ্লাই অফ এ বোন, এখানে আমি ফেরত আসবো। আমি যেহেতু একটা পয়েন্ট পড়িয়েছি, বেশি দূর যাইনি, তাহলে এই টপিকটা একটু শেষ করে আসি। ব্লাড সাপ্লাই অফ বোন, এটার ছবি আঁকা তোমাদের শিখতে হবে। এটা একটু ছবি আঁকা প্র্যাকটিস করো তোমরা সবাই। প্রথমে কি করবা, প্রথমে এরকম একটা ডেভেলপিং লংবন যেভাবে আঁকতে হয় সেরকম একটা ডেভেলপিং লংবন হবে, ওই যে কার্টুনে যে কুকুররা যেই হাড় চাবায় ওই রকম দেখতে সামান্য, এই যে টয় হাড় যেটাকে। তারপরে এরকম লাগিয়ে দিবা এই দুটোকে। এরপরে এর মাথা দিয়ে একটা কার্টিলেজ দিবা। সেই কার্টিলেজটা কি, আর্টিকুলার কার্টিলেজ। এই জিনিসটা একটা বোন। এটা হচ্ছে মেডুলারি ক্যাভিটি, এটা হচ্ছে তোমার এন্ড, এই দুটো হচ্ছে এন্ড, আর এটা হচ্ছে তোমার বাইরের কম্প্যাক্ট বোন, এটুকু হচ্ছে মেডুলারি ক্যাভিটি। এরপরে ভাগ করে দিবা কি দিয়ে, এপিফেশিয়াল কার্টিলেজ দিয়ে। এপিফেশিয়াল কার্টিলেজ দিয়ে ভাগ করে দিবা বিষয়টাকে। ভাগ করে দিলাম। এরপরে আমি হচ্ছে আর্টারি আঁকবো। এটা তো বোন, এটা তো তোমার কালার লাল হবে না, আর্টারি কালার লাল হবে। আচ্ছা, তোমরা হচ্ছে যখন রং করবা, তোমাদের তো অনেক অ্যানাটমিতে অনেক তোমার রং করা লাগে, এরপরে হচ্ছে তোমার ছবি আঁকা লাগে। সেই ক্ষেত্রে অবশ্যই লাল, নীল, তারপরে হচ্ছে গোলাপি, বেগুনি আর হলুদ, এই 5টা কালার সবসময় পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। তোমাদের আগে থেকে একটু বলে রাখলাম। আচ্ছা, কি কি আর্টারি আসছে? 1 নম্বর আর্টারি, এটা দিচ্ছে এপিফাইসিসকে, এটা দিচ্ছে মেটাফাইসিসকে। তাহলে কি নাম হতে পারে? এপিফাইশিয়াল আর্টারি এন্ড মেটাফাইশিয়াল আর্টারি। এটা দিচ্ছে এপিফাইসিসকে, এটা দিচ্ছে মেটাফাইসিসকে। এপিফাইশিয়াল আর্টারি এন্ড মেটাফাইশিয়াল আর্টারি। এক, এপিফাইশিয়াল আর্টারি, মেটাফাইশিয়াল আর্টারি, বা এর আরেকটা নাম আছে জাক্সটা এপিফাইশিয়াল আর্টারি। জাক্সটা মানে জাস্ট নেক্সট টু, মানে হচ্ছে পাশে। জাক্সটা এপিফাইশিয়াল আর্টারি মানে এপিফাইশিয়াল আর্টারির পাশে, এর কারণে জাক্সটা এপিফাইশিয়াল আর্টারি। 3 নম্বরে আসবে হচ্ছে তোমার এগুলো দুটো, এইখানেও দুটো থাকবে, তোমরা একে নিবা, এখানেও দুটো থাকলো। এক এন্ড নিয়ে আমি কাজ করছি। এরপরে একটা বড় আর্টারি থাকবে, সেই বড় আর্টারিটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। তোমার যে বড় বড় আর্টারি থাকে আমাদের দেহের মধ্যে, সেই আর্টারি গুলো অনেক ব্রাঞ্চ, তাদের একটা মেইন আর্টারি সাপ্লাই দেওয়া লাগে বোনসকে। সেই বোনস গুলো যেই ছিদ্র দিয়ে এই আর্টারি গুলো ঢোকে তাকে বলে নিউট্রিয়েন্ট ফোরামেন। নিউট্রিয়েন্ট ফোরামেন দিয়ে এই বড় আর্টারি সাপ্লাই গুলো ঢুকে মেডুলারি আর্টারিকে, মেডুলারি ক্যাভিটির মধ্যে যে বোন মেরো থাকে তাকে সাপ্লাই দিবে, প্লাস হচ্ছে ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট বোন। ইনার 2/3, এইটুকু তো কম্প্যাক্ট, আমি বলেছি না, ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট বোনকে সাপ্লাই দিবে হচ্ছে এই নিউট্রিয়েন্ট আর্টারি। তাহলে নিউট্রিয়েন্ট আর্টারি কি? নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে একটা বড় ধরনের আর্টারি, যেটা হচ্ছে বড় কোনো মাস্কুলার আর্টারি বা মিডিয়াম সাইজ আর্টারি থেকে আসবে, এসে সে নিউট্রিয়েন্ট ফোরামেন অফ লং বোন দিয়ে প্রবেশ করবে, প্রবেশ করে সে মেডুলারি ক্যাভিটির বোন ম্যারো এবং হচ্ছে ইনার 2/3 অফ দ্য কম্প্যাক্ট বোনকে সাপ্লাই দিবে। এখন আমি শিখিয়ে দিচ্ছি এই বিষয়টা। ধরো যে এটা হচ্ছে একটা বড় আর্টারি, এই বড় আর্টারি একটা ব্রাঞ্চ হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি। সে এখানে একটা ফোরামেন আছে বোনসের বাইরে, এই ফোরামেন দিয়ে ঢুকলো, ঢুকলো তো, আচ্ছা, ঢুকে তোমার মধ্যে ঢুকলো, ঢুকে দুটো ব্রাঞ্চ হলো, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এবং আরেকটা ব্রাঞ্চ দিবে ডিসেন্ডিং ব্রাঞ্চ। এবং তারা এই অ্যাসেন্ডিং ব্রাঞ্চ এবং ডিসেন্ডিং ব্রাঞ্চও আরো কয়েকটা ছোট ছোট ব্রাঞ্চ দিবে। সেই ছোট ছোট ব্রাঞ্চগুলো হেয়ার পিন লুপ আকারে থাকবে। হেয়ার পিন তো জানো, এই যে এরকম হেয়ার পিন, হেয়ার পিন এরকম না, হেয়ার পিন লুপ গঠন করবে, গঠন করবে, প্লাস হচ্ছে অ্যানাস্টোমোসিস করবে এদের সাথে। অ্যানাস্টোমোসিস কি? জয়েন্ট বিটুইন টু আর্টারিজ, এটা মনে রাখবে, অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস। দুটোরই আর্টারির মধ্যে যে জয়েন্ট তৈরি হয় সেটা হচ্ছে
আর্টারি প্লাস আর্টারি, সেটাই হচ্ছে অ্যানাস্টোমোসিস। আর্টারি প্লাস ভেইনও হতে পারে, বাট মনে রাখো দুটো ব্লাড ভেসেলের মধ্যে, সরি তাহলে হচ্ছে ব্লাড ভেসেলে লিখে দিই, জয়েন্ট বিটুইন টু ব্লাড ভেসেল, জয়েন্ট বিটুইন টু ব্লাড ভেসেলস, সেটাই হচ্ছে অ্যানাস্টোমোসিস। এটা এর টপিক না, কিন্তু জানা একটু জেনে রাখো। তাহলে এদের সাথেও সে অ্যানাস্টোমোসিস তৈরি করলো, কানেকশন তৈরি করলো। এদিকেও সেম, হেয়ার প্লিন লুপ আকারে সাজিয়ে যাবে। এই পুরোটা সাপ্লাই, দেখেছো কত বড় পার্সেন্টেজ একটা এলাকার সে সাপ্লাই দিচ্ছে, এর কারণে এটার নাম নিউট্রিয়েন্ট আর্টারি। এ পুরো নিউট্রিশন দিচ্ছে এই বোনসকে। আর একটা আর্টারি আছে, সেটা হচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি। সেটা হচ্ছে পেরিওস্টিয়ামে থাকে। কভারিং তো তোমরা সবাই জানো যে একটা বোনসের কভারিং হচ্ছে পেরিওস্টিয়াম। এই যে একটা পেরিওস্টিয়াম, এই যে এদিকে একটা পেরিওস্টিয়াম। বাইরে এই পেরিওস্টিয়ামের যে মিডিল লেয়ার, একটা লেয়ার, তিনটা লেয়ার, তার মাঝখানে যে লেয়ারটা থাকে, সেই লেয়ার থেকে তোমার বাইরের দিকে, কম্প্যাক্ট বোনের বাইরের দিকে সাপ্লাই দিবে এই আর্টারিগুলো। সেটাকে বলবো পেরিওস্টিয়াল আর্টারি। তাহলে আরো দুটো আর্টারির নাম কি হলো? নিউট্রিয়েন্ট আর্টারি, নিউট্রিয়েন্ট আর্টারি, আর একটা হচ্ছে পেরিওস্টিয়াল আর্টারি। এই হলো মোট চারটা আর্টারি যেটা ডেভেলপিং লং বোনকে সাপ্লাই দেয়। কিন্তু যখন অ্যাডাল্ট হয়ে যাবে এই বোনটা, মানে ডেভেলপড লং বোন হয়ে যাবে, সেই ক্ষেত্রে এই যে এই জিনিসটা, এই জিনিস দুটো থাকবে না। কারণ এপিফাইসিস আর মেটাফাইসিস, এপিফাইসিস, ডায়াফাইসিস, মেটাফাইসিস কেউ তো থাকে না তখন। তাহলে এপিফাইসিয়াল আর্টারির নাম চেঞ্জ হয়ে যাবে, প্লাস মেটাফাইসিয়াল আর্টারির নাম চেঞ্জ হয়ে যাবে। তখন এই দুটোকে একসাথে আমরা বলবো হচ্ছে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড জয়েন্ট। জয়েন্টের চারপাশে আর্টারির যে কানেকশন, সেইখান থেকে তারা সাপ্লাই পাবে বড় হলে। এপিফাইসিয়াল আর মেটাফাইসিয়াল আর্টারি তখন থাকবে না, মানে তার নাম থাকবে না, ওই আর্টারি গুলো থাকবে, ওরা ডেভেলপ হয়ে অন্য ব্রাঞ্চ তৈরি করে ফেলবে। তখন তাদের ডাইরেক্ট সাপ্লাই চলে আসবে হচ্ছে আর্টারিয়াল অ্যানাস্টোমোসিস অ্যারাউন্ড জয়েন্টে। কিন্তু নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি পারসিস্ট করবে, মানে হচ্ছে মোট তিনটা হয়ে যাবে তখন। তিনটা, নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টিয়াল আর্টারি। তাহলে এটা হচ্ছে অ্যাডাল্ট বা ডেভেলপড লং বোন, আর এটা হচ্ছে ডেভেলপিং লং বোন, ডেভেলপিং লং বোন। আচ্ছা, এই গেল তোমার ব্লাড সাপ্লাই। এরপরে আবার তাহলে আমি ব্যাক করি মেটাফাইসিসের ইম্পর্টেন্সে। প্রথমে আমি বলেছিলাম ইট ইজ দ্য মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া অফ দ্য লং বোন, এখানে সবচেয়ে বেশি গ্রোথ হয়। আর সেকেন্ড যেটা, এখানে প্রফিউজ ব্লাড সাপ্লাই পাই। এই দেখো, আমি একটু আগে দেখেছি এই জায়গাটুকু মেটাফাইসিস না, এই জায়গাটুকু তো মেটাফাইসিস। এখানে দেখো এপিফাইসিস থেকে আসছে, মেটাফাইসিসাল আর্টারি থেকে আসছে, তারপরে নিউট্রিয়েন্ট আর্টারি নিজে দিচ্ছে, পেরিওস্টিয়াল আর্টারিও দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ইট হ্যাজ প্রফিউজ ব্লাড সাপ্লাই ফ্রম, ফ্রম বললে হচ্ছে এপিফাইসিয়াল যে আর্টারি ওইটা বাদে বাকি তিনটা দিয়ে দেবা। 3 এক্সেপ্ট এপিফাইসিয়াল আর্টারি। একটু লিখে নিও যে ফ্রম নিউট্রিয়েন্ট আর্টারি, পেরিওস্টাল আর্টারি এন্ড জাক্সটা এপিফাইসিয়াল বা মেটাফাইসিয়াল আর্টারি। এপিফাইসিয়াল আর্টারি দিবে না, এক্সেপ্ট এপিফাইসিয়াল আর্টারি কিন্তু দিবে না মেটাফাইসিসকে। তারপরে সি, তোমার এখানে হচ্ছে মাসেল, লিগামেন্ট, তারপরে যে জয়েন্টের ক্যাপসুল, মাসেল, লিগামেন্ট টেন্ডনের মাধ্যমে, লিগামেন্ট নিচে। আর জয়েন্ট ক্যাপসুল জিনিসটা কি? জয়েন্ট ক্যাপসুল হচ্ছে লিগামেন্টই, বাট জয়েন্টের চারপাশে ঘিরে থাকে এই লিগামেন্টটা, এর জন্য এর আলাদা নাম জয়েন্ট ক্যাপসুল বা ক্যাপসুলার লিগামেন্ট। এই তিনটা জিনিস এই জায়গায় এসে অ্যাটাচমেন্ট হয়, মাসেলস, ligaments and joint capsules, sorry, are attached here.
বা অ্যাটাচ ক্লোজ টু মেটাফেসিস লেখো, তার আর ভালো হয়। অ্যাটাচড হেয়ার লিখলে তো হয় না, ডাইরেক্ট ওখানেও নাও বসতে পারে। ক্লোজ টু মেটাফেসিস, এগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্স, কিছু ইম্পর্টেন্স। এপিফাইসিস, এটা হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্স। এবার বলি ক্লিনিক্যাল ইম্পর্টেন্সে যদি আসি, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স তোমরা ভাগ করে যদি লেখো তাহলে আরো বেশি নাম্বার না। ক্লিনিক্যাল গুলো কি কি হচ্ছে? ক্লিনিক্যাল গুলো হচ্ছে, এক নাম্বার তোমার আমি একটু কি দেখে আসছিলাম যে নিউট্রিয়েন্ট আর্টারি গুলো হেয়ার পিন লুপ আকারে থাকছে। এই যে হেয়ার পিন লুপ আকারে থাকছে, এখানে লুপ তৈরি করছে। এই লুপটার কারণে হচ্ছে মেইন যত সমস্যা ক্লিনিক্যালি। এই লুপটায় ধরো যে তোমার লুপ, তো তাহলে যখন এখান দিয়ে মাইক্রো অর্গানিজম মানে যেমন ব্যাকটেরিয়া প্যাথোজেন যখন যাতায়াত করবে, ওই লুপটায় গিয়ে সে আটকে যেতে পারে কোনোভাবে। এরকম একটা লুপ তৈরি হচ্ছে। এখানে ধরো যে এখানে গিয়ে এই কোনায় গিয়ে আটকে গেল, এই কোনায় গিয়ে আটকানোর একটা জায়গা, এখানে আটকে থাকতে পারে। এই আটকানোর কারণে ওখানে কি ইনফেকশন হয়ে যাবে, বোনসের মধ্যে ইনফেকশন হয়ে যাবে। আর বোনসের ইনফেকশনকে কি বলে? অস্টিওমাইলাইটিস। বোনসের ইনফেকশনকে অস্টিওমাইলাইটিস বলে, ইনফেকশন হয়ে যেতে পারে। আর ধরো যে মাঝে মধ্যে আমাদের রক্ত জমাট বাঁধে, তো ভেসেলের মধ্যে যদি কোনোভাবে রক্ত জমাট বেঁধে যায়, ধরো যে এইখানে, এই ধরো যে একটা বড় আর্টারি, এখানে মধ্যের কোনোভাবে আঘাত পেয়েছে আর্টারি আঘাত পেয়ে রক্ত জমাট বেঁধে বন্ধ করলো, আর্টারি যাতে আর ব্লিডিং না হয়। এই জিনিসটুকু তোমার ডিট্যাচড হয়ে যেতে পারে, ডিট্যাচড হয়ে খুলে তোমার এই কি বলে সার্কুলেশন দিয়ে যাচ্ছে, যেতে 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 এইখানে এসে আটকে গেল। আটকে গেল, তাহলে এখানে কি তোমার ব্লাড সাপ্লাই পাচ্ছে না সে বোনসের যে পার্টটুকু তোমার এখানে সাপ্লাই পাওয়ার কথা ছিল সে সাপ্লাই পাচ্ছে না। তাহলে কি বোন সেল ডেড হওয়া শুরু হবে। ডেড বোন সেল কি বলবো, মানে এই প্রসেসটাকে কি বলবো? ক্রোসিস। আর স্পেসিফিক ভাবে ব্লাড সাপ্লাই না পাওয়ার জন্য যে নেক্রোসিস হয় তাকে আমরা কি করি? ইনফ্র্যাকশন। তোমরা এটা বলেছো মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন, এই সেই জিনিস ইনফ্র্যাকশন। ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে ইনফেকশন হয়ে যাচ্ছে বা নিক্রোসিস হয়ে যাচ্ছে, এই দুটো জিনিস হয় এখানে। তাহলে একটু লিখে ফেলি। প্রথমে এভাবে লিখবা যে এই জিনিসটা অ্যাজ নিউট্রিয়েন্ট আর্টারিস এন্ড আর্টারি এক্সপ্লেইন এখন করলাম না, একটু মনে রাখো। arteries are end artery and form a hairpin like capillary loops. এই দুটো জিনিস করার কারণে নিউট্রিয়েন্ট আর্টারি যে এই দুটো অকাম কাজ করে, এর কারণে কি কি সমস্যা হচ্ছে? এক, microorganisms from the circulation in the blood may settle but trapped in this loop and causes infection of the long bones বা osteomyelitis. Microorganisms ইনফেকশন অফ লং বোনকে কি বলে? অস্টিওমাইলাইটিস। আচ্ছা, এই গেলে এক নাম্বার। দুই নাম্বার সেম, যে তোমার ডিটাচড, আমি কি বলেছিলাম যে তোমার ব্লাড ক্লট হবে আর্টারির মধ্যে, ওয়ালের মধ্যে, সেটা বের হয়ে আসবে, মানে হচ্ছে তোমার ডিট্যাচড হয়ে যাবে, অ্যাটাচড অবস্থায় থাকবে না। এই ডিট্যাচড ব্লাড ক্লট, DETACHED, ডিট্যাচড ব্লাড ক্লট কে কি বলে? বলে হচ্ছে এম্বোলাই। মানে এই অবস্থায় এটাকে বলবো এম্বোলাই। আর এই অবস্থায় তাকে কি বলেছিলাম? অ্যাটাচড ব্লাড ক্লট কে আমরা বলি থ্রোম্বাস, THROMBUS।
ROM, হ্যাঁ, থ্রোম্বাস। তাহলে কি ডিটাচড ব্লাড ক্লট হচ্ছে মেইন ঝামেলা করছে, অ্যাটাচড ব্লাড ক্লটটা কি ছিল থ্রোম্বাস, আর ডিটাচড ব্লাড ক্লটকে বলবো এম্বোলাই। এম্বোলাইটা যখন তোমার একইভাবে এই সার্কুলেট ইন দ্য ব্লাড গেটস ট্র্যাপড ইন দিস লুপস কজিং ইনফেকশন, তোমার ইনফেকশন করবে না, তখন ইনফেকশন করবে। একই একটু ছোট করে লিখি যে তোমার মাইক্রো অর্গানিজমের বদলে লিখবা হচ্ছে এম্বোলাই সার্কুলেটিং ইনটু দিস ব্লাড গেটস ট্র্যাপড ইন দিস লুপ কজিং, এই পর্যন্ত লিখে লিখবা হচ্ছে কজিং লিডিং টু কজিং ইনফেকশন। ইনফেকশন জিনিসটা কি, যে ব্লাড সাপ্লাই না পাওয়ার কারণে নেক্রোসিস, তাই তো? ইনফেকশন অফ এ লং বোন, ইনফেকশন নেক্রোসিসও লিখে দিলাম ব্র্যাকেটে। এই দুটো পয়েন্ট ক্লিয়ার কিনা একটু জানাও, যে 5 জন আছো একটু জানাও। তারপরে আর দুটো পয়েন্ট দিয়ে শেষ করে দিব আজকের মতো, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টা 36 মিনিট। ক্লিয়ার? এই দুটো পয়েন্ট একটু বুঝার বিষয় ছিল। আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার, আমি শেষ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়া, তাহলে এইখানে যদি কোনো ধরনের ডিস্টারবেন্স হয়, কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কি এর গ্রোথ নষ্ট হয়ে যাবে। মোস্ট অ্যাক্টিভলি গ্রোয়িং এরিয়ার যদি গ্রোথ বন্ধ করে দেয়, তাহলে তার কি অবস্থা হবে দাঁড়াবে ভাবো। তাহলে এনি ডিস্টারবেন্স ইন মেটাফাইসিস কজিং গ্রোথ রিটার্ডেশন হয়ে যাবে। তার মানে সে, যেটাকে আমরা বলি হচ্ছে তোমার বেটে হয়ে যাবে এক কথায়, ডিস্টারবেন্স, ডোয়ার্ফ হয়ে যাবে, ডোয়ার্ফ বলি আমরা, হ্যাঁ হ্যাঁ ডোয়ার্ফ, মেডিকেল টার্ম। Physis causes growth retardation. Growth retardation হলো ফাইনাল পয়েন্ট। আচ্ছা, মাঝে মধ্যে তোমার এই একটু আগে কি বলেছিলাম যে তোমার জয়েন্ট ক্যাপসুল কি করে দুটো জয়েন্টকে আটকে রাখে। এই যে ধরো যে এরকম একটা বোন, এই একটা বোন, এই ক্যাপসুল হচ্ছে এভাবে আটকে রাখলো। এই ক্যাপসুলটা 3D চার পাশ দিয়ে তোমাকে আটকে রাখবে। এর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয়, কোনো ধরনের ড্যামেজ হয়, মানে জয়েন্ট ক্যাপসুলের ড্যামেজ হয়, বা জয়েন্ট ক্যাপসুলের মধ্যে যদি কোনো মাসেল থাকে তার যদি ড্যামেজ হয়, তাহলে আলটিমেটলি মেটাফাইসিসেরও ড্যামেজ হয়ে যাবে। এই কথাটা এখানে বলতে চাচ্ছে যে সামটাইমস এ পার্ট অফ মেটাফাইসিস লাইস উইদিন দ্য ক্যাপসুল অফ জয়েন্ট। In such circumstances, the disease of metaphysis may affect the joint or vice versa. মানে হচ্ছে ডিজিজ বা প্রবলেম যাই বলো অফ জয়েন্ট মে affect the metaphysis as well, also ভাইস ভার্সা লিখে দিতে পারো, যে ভাইস ভার্সা মানে তো জানোই যে এটা মানে উল্টোটাও তার জন্য প্রযোজ্য। অলসো, যেটা আমি লিখতে যাচ্ছি যে অলসো ডিজিজ অফ মেটাফাইসিস মে এফেক্ট দ্য জয়েন্ট অ্যাজ ওয়েল। আচ্ছা, এই পর্যন্ত তাহলে আমাদের থাক নাকি? আর একটা জিনিস শেষ করে দিই, আর একটা জিনিস বোঝানোর কিছু নেই, মুখস্থ জিনিস, সেটা হচ্ছে এপিফাইসিয়াল কার্টিলেজ বলেছি না, এপিফাইসিয়াল কার্টিলেজ। এর থেকে আসলে কিছু পড়ার নাই। এর সংজ্ঞা তো আমি বলে আসছি যে তোমার এপিফাইসিসের সাথে ডায়াফাইসিসে কানেক্টেড করবে একটা হাইলিন কার্টিলেজের প্লেট, তাকে আমরা বলছি এপিফাইসিয়াল কার্টিলেজ। এর 5টা পার্ট আছে, 5টা জোন আছে, 5টা জোন। 5টা জোনের নাম মুখস্থ করতে হবে, কিছুই বোঝার নেই। 5টা জোনের কি নাম? 1 নাম্বার রেস্টিং জোন, 2 নাম্বার প্রলিফারেটিভ জোন, 3 হাইপারট্রফিক জোন, 4 ক্যালসিফাইড কার্টিলেজ জোন,
ক্যালসিফাইড কার্টিলেজ জোন, আর 5 অসিফিকেশন জোন। এইখানে মেইন সেই অসিফিকেশন হয়। আর বাকি পার্টগুলোতে হচ্ছে তোমার আস্তে আস্তে এই যে রেস্টিং জোনে হচ্ছে তোমার সেলগুলো রেস্ট নেয়। প্রলিফারেটিভ জোনে হচ্ছে প্রলিফারেশন মানে সেলের সংখ্যা বৃদ্ধি, সেল নাম্বারে বৃদ্ধি করে। হাইপারট্রফিক জোনে হচ্ছে সেলগুলো সাইজে বৃদ্ধি হয়, হচ্ছে সেল নাম্বার। প্রলিফারেশন হচ্ছে নাম্বার, সেল সাইজে বৃদ্ধি হয়। হাইপারট্রফিক জোন। ক্যালসিফাইড হচ্ছে তোমার ক্যালসিয়াম তোমার ডিপোজিশন করে, ক্যালসিয়াম ডিপোজিশন করে ফাইনালি গিয়ে তোমার লাস্ট জোনে সে তারা হচ্ছে কি অসিফিকেশন করে, অসিফিকেশন জোন। এর একটা ছবি আমি পাশে দিয়ে দিই। 5 zones of epiphyseal cartilage। এই যে এটা, তাহলে বুঝতে সুবিধা হলো। এই যে দেখো, এই যে সেই প্রলিফারেট করছে একদম বাইরের থেকে মধ্যের দিকে আসছি। এই রিজার্ভ জোন মানে রেস্টিং জোন, রেস্ট নিচ্ছে এখানে সেলগুলো, প্রলিফারেট করছে, সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। ম্যাচুরেশন জোন বা হচ্ছে তোমার কি হাইপারট্রফিক জোন, এখানে হচ্ছে সেলের সাইজ বড় হচ্ছে। এরপর হচ্ছে ডিজেনারেটিভ জোন, না এটা হচ্ছে তোমার, ও আচ্ছা সরি, এখানে তারা কি করেছে তোমার, আমি তো বলিনি একটা জিনিস যেটা হচ্ছে হাইপারট্রফিক জোনের 3টা পার্ট আছে, সেটাকে একসাথে দেখায়নি, সেটা আলাদা আলাদা ভাবে দেখিয়েছে, এটা না জানলে হবে। তারপর হচ্ছে এটা একটু ঝামেলা করেছে, এই হাইপারট্রফিক জোন হবে এইটা, এই দুটো এটা হচ্ছে হাইপারট্রফিক জোন, আর এটা সম্পূর্ণ আলাদা, এটা হচ্ছে 4 নাম্বারটা। আর এখানে গিয়ে তোমার অসিফিকেশন শুরু হয়ে যাচ্ছে, বোন কি হচ্ছে অসিফাইড হয়ে যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার অসিফিকেশন জোন। এই শেষ তোমার পার্টস অফ যে লং বোন বললাম সেই গ্রোয়িং লং বোন শেষ। আর তোমাকে তো বলেছি যে অ্যাডাল্ট লং বোনে তারা কি তৈরি করে, দুটো এন্ড আর মাঝখানে শাফট, আর শাফটের মধ্যে কি থাকে, মেডুলারি ক্যাভিটি। তাহলে আমাদের পার্টস অফ গ্রোয়িং লং বোন এবং অ্যাডাল্ট লং বোন ক্লিয়ার। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো।